ইটস আ ফ্যামিলি, লাভ স্টোরি একটা ফ্যামিলি আমি বলবো এই কারণেই, এখানটায় যারা আসেন প্রাণ খুলে তাদের কথাগুলো বলেন। এখানটায় আজকে যেমনটা দেবী আমার সামনে, ডেফিনেটলি তিনি কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য এখানটায় আসেনি। এই মানুষটা হয়তো বা আমার খুব কাছের কেউ না, আমার কোনো কাজিন না বা আমার কোনো রিলেটিভ না। এই মানুষটা নিজ উদ্যোগে পকেটের টাকা খরচ করে এখানটা রেজিস্ট্রেশন করছে, সেটা করার পর তিনি এখানটায় আসলো। আমার রাইট দেবী? হ্যাঁ। ওকে, সো দেবীর কাছে আমরা যাবো, বাট তার আগে আবারও বলছি আগামী পর্বে যদি আপনি আসতে চান লাভ স্টোরিতে, তবে আপনাকে করতে হবে রেজিস্ট্রেশন। আর নিয়মটা কি একটু বলছি, RLS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দেবেন 26969 নাম্বারে। তো দেবী আমরা একদম শুরু থেকে শুরু করব, যে ভালোবাসাটা আপনার জীবনে কিভাবে আসলো, ভালোবাসার প্রভাবটা। আলটিমেটলি প্রত্যেকটা মানুষ একটা সম্পর্কে তখনই জড়ায়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে যেটা হয় ফ্যামিলি থেকে হয়তো বা কিছু কারণে ফ্রাস্ট্রেটেড থাকে, কিংবা এমন মনে হয় যে একটা সময় আসার পর মনে হয় আই নিড আ পার্টনার। আপনার ক্ষেত্রে কি ওরকমটাই? আমি আসলে ছোটবেলা থেকে বলতে চাই, ফার্স্ট থেকে না বললে হয়তো বোঝা যাবে না নেক্সট আমার লাইফে কি ঘটেছে। ওকে, তো ছোটবেলা আমার যতবেলা থেকে মনে আছে, আমি ততবেলা থেকেই বলতে চাই যে দেবী একটু জোরে কথা বললে মনে আমাদের জন্য একটু বেটার হয়। আচ্ছা, ওকে। তো মানে আমার মনে আছে যে আমার বাবা মানে আমি হওয়ার পরে হয়তো বা আমাকে অনেক বেশি ভালোবাসতো। তো মানে কোথাও গেলে আমাকে রেখে যেত না, আমি কান্না করতাম অল টাইম যে আমি যাব তোমার সাথে এখানে সেখানে। তো অনেক জায়গায় বাবার সাথে ঘোরা হয়েছে। তো ঘোরার পরে তারপরে হঠাৎ করে একদিন শুনলাম যে বাবা চলে গেছে। তো কোথায় গেছে সেটা আমরা আসলে জানি না, কেউই জানি না আমাদের ফ্যামিলির। তো আমার বোনেরা ভাইয়েরা বলতো যে তুই হয়েছিস দেখে বাবা মেয়ে পছন্দ করে না, তুই হয়েছিস দেখে বাবা আমাদের ছেড়ে চলে গেছে, তুই না হলে ভালো হতো। তো আমি বললাম আমি হয়েছি মানে আমি তো আর ইচ্ছা করে এই দুনিয়াতে আসি নাই, হয়তো ভগবান আমাকে পাঠাইছে। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম। বাবা না মাঝে মাঝে আসতো আবার চলে যেতাম। তো অনেকে বলতো বিয়ে করছে, এটা করছে, সেটা করছে। পরে আমরা খোঁজ নিলাম বাবার ফ্রেন্ডদের মাধ্যমে, বলতো না ওর একটা ফ্রেন্ড ছিল পাবনাতে, ওখানেই উনি থাকে। মাঝে মাঝে মার সাথে ঝগড়া করতো, মার সাথে প্রায় ঝগড়া লাগতো। আর এগুলো আমরা দেখে দেখে বড় হয়েছি। তো এরকম চলে যেত, তারপরে আবার আসতো। এরকম করতে করতে বাবা যাওয়ার পরে যে বাবার শূন্যতা এবং মানুষের যে অবহেলা, এগুলো আস্তে আস্তে বুঝতে পারলাম। আত্মীয় স্বজন বলেন, কাজিনরা বলেন, বাবা থাকলে একরকম আর বাবা না থাকলে তাদের ভালোবাসাগুলো আরেক রকম, মানে দূর দূর করতো এরকম। মানে আমাদের পৃথিবীতে আর কেউ নাই। আপনারা কয় ভাই বোন? আমরা 4 বোন 2 ভাই। আপনি বড়? আমি 3 নাম্বার। ওকে। তো এরকম আসতে যেত এরকম। তো বাবা থাকাকালীন লাইফটা মনে হয় যে অনেক ভালো ছিলাম, মানে এরকম লাইফটা যদি সারা জীবন পেতাম তাহলে মানে আরো ভালো হতো। তো যাই হোক, তারপরে আস্তে আস্তে আমার ছোট ভাই হলো। ছোট ভাই হওয়ার পরে তারপরে আবার বাবা ছিল না, আবার চলে আসছিল। আর কিছুদিন তারপরে আবার আমার ছোট বোন হলো। ছোট বোন হওয়ার পরে বাবা চলে গেছিল, সে লং টাইম চলে গেছিল, তার 5 বছর হয়তো বা ছিল না আমাদের কাছে। তো তারপরে সবাই অনেক কিছু বলতো, আমাদের টিটকারি মারতো। আর দোকানে কোনো জিনিসপত্র আনতে গেলে অনেকে বাজে কমেন্ট করতো, খারাপ কিছু বলতো, যে দেখ তোদের ছেড়ে চলে গেছে, এরকম অনেক কিছু বলতো। তো তারপরে আস্তে আস্তে আমি বড় হই। আমি আমার ফ্যামিলিতে আমার নিজের বাসায় আমি থাকতাম না বেশি। আমার একটা বড় মা ছিল, তো ওই বড় মারে আমি এখনো খুব মিস করি এবং ভালোবাসি। তো আমি ওনার কাছেই থাকতাম বেশি। তারপরে আসলে কি বলবো, মানে আবেগটাকে একটু কন্ট্রোল করে আজকে বলতে হবে আপনাকে, আপনি অনেক কথা আজকে মিস করি। হ্যাঁ, তো মা বললো যে মাকে, আমার বড় মা যে বললো তুই কি তোর মেয়েকে আমার কাছে দিবি না তোর কাছে রাখবি? তো মা বললো না, আমি একটা মেয়েকেও আমি না খেয়ে থাকতে রাজি আছি, বাট আমার কোনো মেয়েকে আমি তোমার কাছে দিব না। তো তখন ভাবলাম হয়তো বড় মার কাছে থাকলে আমার লাইফটা অন্যরকম হতো, অনেক কিছু করতে পারতাম, তো অনেক অনেক দূর আগাইতে পারতাম। তো দেয় নাই মা। তারপরে যাই হোক, বাবা না থাকার পরে যে কষ্টটা, এটা আস্তে আস্তে বুঝলাম আসলে। তো
আমরা সবাই তখন ছোট, মানে ওরকম সাবালিক কেউ ছিল না যে আমাদের সংসারের হালটা ধরবে। তো আমার দাদা অনেক স্ট্রং, ওই নিজে সারা রাত পড়াশোনা করে দিনের বেলা দোকান করতো, আমাদের মুদির দোকান ছিল, তো দোকান করতো। এইভাবে অনেক দিন গেছে, যাতে আমরা অনেক কষ্ট করছি। আর বাবা থাকাকালীন আমি আসলে কাউরে বুঝাতে পারবো না যে আমাদের কখনো অভাব ছিল না কোনো কিছু। হয়তো বা এখন অনেকে মনে করে যে ছি কি গরিব ফ্যামিলি এটা সেটা, বাট আমাদের বেলাতে আমি 7 বা 8 এরকম আমার মনে আছে। টাকা জন্য আমি প্রাইভেট পড়তে পারতাম না, প্রাইভেট ছাড়া তো আমার পড়াশোনা কখনোই সম্ভব ছিল না। আর তারপরে আমার দিদি ইন্টার পাস করার পরে ঢাকায় চলে আসে। ঢাকায় চলে আসার পরে আমার মামা ঢাকায়, মামার বাসা, তো মামার বাসায় ছিল। তো করতো, টিউশনি করে অনেক টাকা পাঠাইতো, পূজার মধ্যে আমাদের জামা পাঠাইতো, ওটা ওইভাবেই আমরা চলতাম। তো আস্তে আস্তে আমার এক কাজিন ছিল, ওরা যে দুর্বলতা, ওরা আমার নিজের ভাইয়ের মতো। তারপরে আমাদের মানে আমাকে ছাড়ে না কখনো, যে মানে অন্যরকম একটা বিষয়। তারপরে আস্তে আস্তে আমি বুঝলাম সবকিছু। পরে মা বললো কি যে ওরে এখানে রাখা সম্ভব না, তুই ঢাকায় নিয়ে যা, ঢাকায় নিয়ে ওখানে তোর পাশাপাশি থাকবে, পড়াশোনা করবে। একটা মিনিট, দ্যাট মিন্স আপনি ক্লাস 8 পর্যন্ত মানে ঢাকায় তখন থাকা হতো না? হ্যাঁ হ্যাঁ, ঢাকায় থাকা কি হতো তখন? না ঢাকায়, হ্যাঁ 9 পর্যন্ত, তারপরে চলে আসছি ঢাকায়। তো বললেই তো আর সাথে সাথে ঢাকায় চলে আসা যায় না। দিদি বলল যে আমি মামার বাসায় থাকি, মামা মামি নাকি অনেক টর্চার করে, খাবারে কষ্ট দেয়, একটু দেরি করে বাসায় গেলে অনেক কথা শোনায়। এগুলো শুনলে অনেক কষ্ট পাইতাম। ফোনে বলতো, তখন আমাদের 5 টাকা মিনিট ছিল, দিদি ফোন করতো, কথা বলা বলতাম হয়তো অনেকদিন পর পর। তখন দিদির কথাগুলো শুনে বুক ফেটে কান্না বের হতো, কিছু বলতে পারতাম না। তো নিজের মামা মামি এরকম ছিল, অনেক কষ্ট দিত নাকি দিদিকে। তারপরে আমি আসলাম, আসার পরে দিদি মামার বাসায় ছিলাম, থাকার পরে দেখলাম যে সেম কাহিনী আমার সাথে। মামি আমাকে প্রচুর খাটাইতো, কাজ করাইতো। রাত্রিবেলা মামা আসলে বলতো যে কিছু করে না, ওই শুধু বসে বসে খায়, তুমি ওকে পালবা, তুমি ওকে কেন রাখছো এখানে, তোমার তো এগুলো দায়িত্ব না। তো যাই হোক, পরে আমি দিদির কাছে কান্না করে বললাম, দিদি দেখ মামি এগুলো করে, আমার দিয়ে প্রচুর কাজ করায়, আর মামার কাছে ভালো সাজে। তো এরকম করতো। আর মামা তার মানে মামির কথাই বেশি শুনতো। তো দিদি বললো ঠিক আছে তাহলে আমরা আলাদা বাসা নিয়ে আমি আর তুই থাকি। তো আমরা পুরান ঢাকায় ছিলাম, দিদি আলাদা বাসা নিল। পরে ওই টিউশনি করতে আমাকে 2টা টিউশনি দিছিল, আমরা 2জন টিউশনি করে থাকতাম, ভালোই থাকতাম। দিদি পড়াশোনা করতো পাশাপাশি। তো বলছিল আমি ভর্তি হব করে, আর হয় নাই। তারপরে হচ্ছে তারপরে হঠাৎ করে আমি আমাদের ওখানে মন্দির আছে, যে পুরানো মন্দির, ওখানে যাওয়া শুরু করি। কত সালের ঘটনা সেটা? 2006 সালে। 2006 যাওয়া আসা করি। তো যাওয়ার পরে ভালোই লাগলো যে লাইফটা আবার সুন্দর হতে শুরু করছে, হয়তো বা কিছু করতে পারবো এখান থেকে। তো ওখানে আমাদের যে ভগবান আছে তাদের মালা গাঁথতে হয়, এক একদিন এক এক রকম পুঁথি দিয়ে মালা গাঁথতে হয়। তো আমাকে না একবার দেখাই দিলে না আমি সেটা পারতাম। তো আমি অল টাইম ওটা করতাম, মালা গাঁথতাম ভগবানের জন্য। তো বেশিরভাগ যাইতাম, সব মন্দিরে যত মানুষ আছে সবাই আমাকে চিনলো যে দেবী, ওইটা ও মুখের বোন, এটা বলে চিনতাম। তো আসতে যাওয়ার পরে অনেক ছেলে আমাকে না প্রপোজ করলো যে তোমাকে আমার ভালো লাগে, এটা সেটা দুনিয়ার। তখন আমি আসলে ভালোবাসা কি জিনিস হয়তো বা বুঝি নাই, তখন আমার বয়স 15 বছর চলতেছে। তো আমি বললাম বাহ, জীবনটা তো অনেক সুন্দর। 15 বছর বয়সে মানে প্রপোজাল গুলো পাওয়ার পরে মনে হলো যে লাইফটা অনেক সুন্দর। তো আমি তখন না আমি হিমশিম খেয়ে গেছি যে কাকে একসেপ্ট করব, কাকে বলবো যে হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি। আবার ভয়ও লাগে। আমরা যখন গ্রামে ছিলাম বগুড়াতে, তো সবাই বলতো ঢাকায় ছেলেরা ভালো হয় না, মেয়েদের খালি ইউজ করে, তারপরে বিয়ে করে ছেড়ে যায়, আবার আরেক জায়গায় বিয়ে করে। তো এই ভয়টা আমার ভিতরে কাজ করতো। তো পরে চিন্তা করলাম আমার মামাও তো ঢাকায়, আমার মামা তো এরকম করে নাই। তারপরে এখন আমার হাজবেন্ড যে, ওর সাথে দেখা হলো। দেখা হওয়ার পরে আসতাম যেতাম, ওই শুধু তাকাইতো, আমিও তাকাইতাম, হাসতাম, ফাজলামি করতাম এরকম। তো
ওই ওর ফ্রেন্ডদের এনে আমাকে দেখাইছে যে দেখ আমি ওকে পছন্দ করি, আমি ওকে বিয়ে করতে চাই। তো ওর ফ্রেন্ডরা বললো এ তো বাচ্চা মেয়ে, তুই ওরে কি বিয়ে করবি, আর বড় হোক তারপর দেখা যাবে। বলছে না আমি কথা বলবো। তো আমার হাজবেন্ড আমাকে লিখে দিল যে তুমি শিব মন্দিরে আসো। তা আমি নতুন, তখন অত কিছু চিনি না, শিব মন্দির কোথায় জানিও না, আমি যেতেও ভয় পাইছি, যাই নাই। তো পরে নেক্সট টাইমে বলছে তুমি যাও নাই কেন? বলছে আমি তো চিনি না, কিভাবে যাব? তো বলতেছে যে ঠিক আছে। আমি বলছি, তারপর বলতেছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। আর এটা মানে দেখার পরিচয় কতদিন পর বললো? 6-7 দিন হবে। 6-7 দিন, হ্যাঁ। ওকে। তো আমাকে দেখার পর সে নাকি কন্টিনিউ মন্দিরে যেত, সেটা আমি জানি না, ওকে। বিয়ের পরে শুনছি। তো অফিস থেকে এসে তাড়াহুড়া করে রেডি হয়ে বের হতো। আমার শাশুড়ি বলতো যে কই যাচ্ছিস তুই, নিশ্চয়ই কোনো কারণ আছে। তো আমার মানে সে তো মা, হয়তো বা কিছু বুঝতে পারছে। তো তারপরে হচ্ছে আমি বললাম দেখেন আমার এখন জানি না, আমার লাভ টাভ আমি বিশ্বাস করি না, যদি আপনি বিয়ে করতে চান আমার ফ্যামিলিকে বলতে পারেন। তো বলতে ঠিক আছে, আমি কার সাথে কথা বলবো, এখানে তোমার কে কে আছে? তো আমি বললাম এখানে মামারা আছে, বাট মামাদের সাথে কথা বললে হবে না, দিদির সাথে কথা বললেই হবে। তো দিদির আমি বললাম দিদি কালকে না একজনের সাথে তোরে পরিচয় করা দিব। বলছে কেন? আমি বলছি দরকার আছে। তো ওই আবার কোনো প্রশ্ন করে নাই। পরদিন পরিচয় করে দিছি, দেওয়ার পর আমি বলছি এই ছেলেটা আমাকে অনেক ভালোবাসে, ওই বিয়ে করতে চায়, এখন তুই যদি রাজি হস বা সবকিছু দেখিস ওর সব ব্যাকগ্রাউন্ড, তাহলে আমিও রাজি। তো এরকম বলার পরে তো দিদি বললো ঠিক আছে, আমি ওর ডিটেলস জানি, ওর ফ্রেন্ড সার্কেলরা আবার দিদিকে চিনতো ভালো মতো, দিদি অনেক বছর ধরে ঢাকায়। তো তারপরে দিদি আমার আরেক বোন ছিল, গুরু বোন, তো ওর বাসায় যে আমরা কথা বলি ফাইনালি। তো ওই বললো যে দিদি সবকিছু বললো ওর সাথে খোলামেলা, যে আমরা বিয়ে দিতে পারি বাট আমরা কিছু দিতে পারবো না, আপনি নেক্সট টাইমে প্রেশার দিতে পারবেন না যে আপনার বোনকে খালি হাতে দিছেন, কিছু দেন নাই, এটা কিন্তু আমি ফার্স্ট থেকেই বললাম। তো আমার দিদি পরে আমার হাজবেন্ড বললো ঠিক আছে আমি কিছু চাই না, আমি ওকে চাই, ওকে এক কাপড়ে দিলেও আমরা রাজি আছি, মানে আমি রাজি আছি। তো আমি বলতেছে যে আপনার বাবা মা বা সবাই ফ্যামিলির অনেক কিছু বলবে না? তো বলছে যে না আমি ম্যানেজ করবো। তো যাই হোক, এর মধ্যে ওর ফ্যামিলির সাথে কথা বললো, বলার পরে আমাদের এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে ফেলছে। তো আমাদের এঙ্গেজমেন্ট হলো, আংটি পড়াইলো ওরা। কত সালে মানে এঙ্গেজমেন্টটা হয়? 6 লাস্টের দিকে, 2006 হ্যাঁ। তো তারপরে এঙ্গেজমেন্ট পড়ার পরে আমি আবার বাড়িতে চলে গেলাম বগুড়াতে। তখন পূজা ছিল সামনে। তো পূজার মধ্যে মনে হয় 1-1.5 মাস হয়তো বাড়িতে ছিলাম। থাকার পরে ওর সাথে আমার ওই আমাকে একটা ফোন দিছিল কথা বলার জন্য, যে তুমি বাড়িতে চলে যাবা, তখন তো কথা বলতে পারবো না। তো আসলে আমি তার প্রতি এতটাই পাগল ছিলাম। এই পাগল থাকার কারণটা কি ছিল? মানে আপনার আসলে বয়স হতে পারে, এটাই হতে পারে। বা না, আরেকটা জিনিস, ও আমার কেয়ারিং করতো অনেক। কোথাও গেলে আমার দিদির হাতে টাকা দিত যে এটা নিয়ে ওকে কিছু কিনে দিয়েন বা এটা খরচ করেন। আমার অনেক ভালো লাগতো, বিশ্বাস করেন আমার অনেক ভালো লাগতো যে তার সাথে আমার কোনো সম্পর্ক হয় নাই, এখনো বিয়েও হয় নাই, তারপরেও সে এত কিছু করে, তাহলে বিয়ের পরে জানি কত কিছু করবে। আপনার তখন বয়স কত ছিল? প্রায় 15 বছরই চলতেছে। আচ্ছা, তখন আপনার বয়ফ্রেন্ডের বয়স কিরকম? ওর 26 বা 25 এরকম। দ্যাট মিন্স 10-12 বছরের গ্যাপ। হ্যাঁ, ওকে। তো তারপরে আমি বাড়িতে ফোনে কথা হতো, হওয়ার পরে ভালোই গেল। তারপরে আবার 1.5 মাস পরে চলে আসলাম। দিদি বলছিল আমাকে ওখানে থাকার জন্য, পরে মা বললো না থাকার দরকার নেই, তুই ঢাকায় নিয়ে যা। পরে ঢাকায় চলে আসছি। আসার পরে ওর সাথে দেখা হয়তো মাঝে মাঝে। দিদিরে অনুমতি নিয়ে বলতো যে এখন তো আমাদের আংটি পরানো হয়ে গেছে, এখন তো বের হইলে কোনো সমস্যা নেই। তো বের হইতাম এখানে সেখানে, ঢাকেশ্বরী মন্দির এখানে টেখানে যেতাম, ঘুরে টুরে আবার বাসায় দিয়ে আসতো। এরকম হওয়ার পরে হঠাৎ করে একদিন দিদির সাথে আমার অনেক ঝগড়া লাগে, কোন একটা বিষয় হয়তো মনে নেই। তো ঝগড়া লাগার পরে আমি বলি যে আমি তোর সাথে থাকবো না। তারপরে ওকে ফোন দিয়ে আমি বলি আমার এখনই নিয়ে যাও, আমি এখানে থাকবো না। তো বলতেছে এটা কি সম্ভব? তো দিদির সাথেও আবার ওর সাথে ঝগড়া লাগে যে আমি এভাবে কিভাবে হুট করে নিয়ে আসি, ওকে একটু বোঝান। তো বলতেছে আপনার বউ আপনি নিয়ে যান, আমি এখানে রাখতে পারবো না। তো এগুলো বলার পরে এক পর্যায়ে ওর সাথে ঝগড়া লাগে। তো দিদি বলছে, মানে আমার হাজবেন্ড বলছে ঠিক আছে তাহলে আমি এখনই ওকে নিয়ে আসবো। পরে ওর মা আর আমার ননাস যে
ওনাকে পাঠাইছে। পাঠানোর পরে তখনই আমাকে এক কাপড়ে ওরা নিয়ে আসছে আমার ননাসের বাসা। নিয়ে আসার পরে এখন তো বেশি দিন এইভাবে থাকা যাবে না, সবাই কথা বলা করতেছে যে বিয়ে দিতে হবে। তো আমারে বলছে যে তুমি কিভাবে বিয়ে করতে চাও, ঢাকেশ্বরীতে না অনুষ্ঠান করে? তো আমি বলছি আমার তো অনেক স্বপ্ন বিয়ে নিয়ে, মনে হচ্ছে না সেই স্বপ্নগুলো পূরণ হবে, এখন আপনারা যা করবেন তাই। তো বললো ঠিক আছে। তারপর থেকে শপিং করা শুরু করলো আমার বিয়ের। আমার হাজবেন্ড নিজের টাকা খরচ করে A to Z বিয়েতে যা যা লাগে সব শপিং করলো। শপিং করার পরে বিয়ে হলো। বিয়ে হলো বলে কিছুদিন আগে দিদিকে ফোন দিছে যে আমরা তো বিয়ের সবকিছু প্রিপারেশন নিয়ে ফেলছি, আপনারা আসেন, দিন তারিখ ঠিক করবো। তো দিন তারিখ ঠিক করে দিদি চলে গেল। একটাবার জিজ্ঞেস করলো না যে আমি কেমন আছি, কি অবস্থা। ওই যে ঝগড়া লাগছিল, যে ওই ঝগড়াটা মেইনলি কি নিয়েছিল জানি না, হয়তোবা খাবার কিংবা আমি একটা কিছু চাইছিলাম, হয়তোবা এরকম কিছু একটা হবে। তো তারপরে ওই উধাও, ওর আর কোনো খবর নাই। আমার হাজবেন্ড ফোন দিচ্ছে যে বিয়ের দিন অনেক কাছে চলে আসছে, আপনি কোথায়, আপনার গার্জেনদের নিয়ে আপনি আসেন বাসায়। ফোন রিসিভ করে নাই, কোথায় ছিল জানি না। তারপরে বিয়ে 2 দিন আগে আসলো। আসার পরে আমাকে বলতেছে যে দেখ আমি কোনো কিছু ম্যানেজ করতে পারি নাই, আমি কিছু দিতে পারবো না তোর বিয়েতে। ওরা তো কিছু চায় নাই, তুই কেন এরকম করতেছস? বাট ওর একটা পারফেক্ট বয়স ছিল, তো ওই বুঝতো যে বিয়েতে যদি আমি এখন কিছু না দেই, হয়তো বা নেক্সট টাইমে আমার বোনকে অনেক কিছু ওরা বলবে। এটা হয়তো ওর ভিতরে, আমি তখন বুঝি নাই। তো তারপরে দিদি চলে গেল বলে, আমি বলছি ঠিক আছে কিছু লাগবে না, সবাইকে নিয়ে তুই আসবি। তো আমার মামার কাছে অনেক রিকোয়েস্ট করছিল যে আমার বোনের বিয়ে, তোমার অনেক কিছু দিতে হবে। আমার মামা ভালোই মোটামুটি অবস্থাশালী, বাট সে কোনো কিছু করে নাই। মা নাকি হাতে পায়ে ধরছে যে আমার মেয়ের বিয়ে, আমার কোনো মেয়ের বিয়ে হয় না, এই মেয়ের বিয়ে, তুই আসবি আর তুই যেটুক পারবি সেইটুকুই দিবি। তো আসছে, আসার পর আমার জন্য হয়তো কসমেটিক বা কিছু, আর আমার হাজবেন্ডের জন্য একটা আংটি নিয়ে আসছিল, এটাই দিছে। তো আপনার বিয়ে পর্যন্ত আপনার বাবা তখনও আসেনি? বাবা আসে নাই। বাবারে মা কোন আমার যে পিসি তার মাধ্যমে বলাইছিল যে দেবীর বিয়ে ঠিক হয়েছে, পরে তুমি আসো বা আসতে বলো তোমার ভাইকে। তো বলছে না আসবো না, আসে নাই। আসলে আমাদের তো কোনো দোষ ছিল না, মার দোষ ছিল হয়তো, বা মার সাথে ঝগড়া করতো, তাও আসে নাই বাবা। কিছুটা হালকা হওয়া প্রয়োজন দেবীর, এবং সেই সময়টা অন্তত আমি তাকে দিতে চাই। আজকে দেবী আছেন স্টুডিওতে, তিনি নিজ উদ্যোগে রেজিস্ট্রেশনের থ্রুতে এখানটায় এসছেন। তার জীবনে ঘটে যাওয়া ভালোবাসার প্রভাব, ভালোবাসা আসলে শেষ পর্যন্ত কোন দিকে যায়, আমরা গল্পের শুরুতে যতটুকু বুঝতে পারলাম যে ফ্যামিলি থেকে একটু একটু করে অ্যাটাচড একটা মানুষ, মানে ডিটাচ কিভাবে হয়ে যায় একটা মানুষ, পরিবার থেকে কতটা মানে অল্প সময়ে দূরে সরে যেতে পারে, পরিবারের প্রিয় মানুষগুলো থেকে কিভাবে একটু একটু করে দেখছিলাম যে দেবীর বাবা একটা পর্যায়ে তাদেরকে ফেলে চলে যায়, দেবীর দিদি যিনি ছিলেন, বোন যিনি ছিলেন, তিনিও একটা সময় পর দেবীর হাতটা ছেড়ে দেয়, রাইট? সো ঢাকার বাইরে থেকে আসা আলটিমেটলি, তখনও দেবী একজন কিশোরী, যে হয়তো বা ঢাকার অলিগলিগুলো একদমই চেনে না, তো সেই জায়গায় সে বড্ড একা, তার বাবা সেই সময়টা তাকে সাপোর্ট দেয়নি, এবং লাইফের সবচেয়ে ভাইটাল যে সময়টা, সেই সময়টাতেও একদম লাস্ট মোমেন্টে তার দিদি পাশে এসে সাপোর্টটা দেয়। কিন্তু তবুও মানে একটা মেয়ে বা একটা সন্তানের যেই চাওয়াটা থাকে যে তার বিদায়টা আলটিমেটলি তার বাবা নিজে দাঁড়িয়ে থেকে দেবে, ওই জিনিসটা আমার মনে হয় না শেষ পর্যন্ত দেবী পেয়েছিল। সো শেষ পর্যন্ত আপনার বাবা আসেনি দেবী, এই তো? না। ওকে, সো ফাইনালি কি হলো এরপরে বলুন। তারপরে বিয়ে হলো, বিয়ের মধ্যে সবাই কথা বলা করতেছে যে কেমন ফ্যামিলি, কেউ আসে না, কোথায় গেল সবাই। তারপরে আমার যে বিয়েতে লাকেজ দেয়, সবাই আমার সামনে আমাকে, আমার লাইফে না ছোটবেলা থেকে অনেক ইনসাল্টিং হইতে হয়েছে। তো ভাবছিলাম বিয়ের পরে হয়তো অনেক সুখী হব,
অন্তত হাজবেন্ড শাশুড়ি এগুলো আমাকে বুঝবে। আমি ছোটবেলা থেকে কেমন হয়তো বা আমার আত্মীয় স্বজন জানে, আমি না অনেক কিছু মিস করে আসছি আসলে। ছোটবেলা মনে পড়ছে যেগুলো, ছোটবেলা না গাছ থেকে অনেক কিছু চুরি করতাম, চুরি করে নিজে খেতাম না, হয়তো পাড়াপড়শি বা ফ্রেন্ড সার্কেল, মানে বোনরা যেরকম ছিল পাড়াপড়শি তাদের দিতাম, দিয়ে ভাবতাম কি ওদের দিলে মনে হয় আমাকে অনেক ভালোবাসবে। গাছ থেকে চুরি করে করে অনেকের ফল মানে বড় হইতে দিতাম না, আমি অনেক গাছে উঠতে পারতাম। তো অনেক চুরি করছি লাইফে, তো এগুলা চুরি করে অনেকে দিতাম, আবার স্কুলে টিচারদের দিতাম যাতে তারা আমাকে আদর করে ভালোবাসে। আচ্ছা, ফাইনালি 2006 শেষের দিকে আপনার অবশেষে বিয়েটা হলো? বিয়েটা হলো। কতদিন প্রেমটা ছিল আপনাদের? 6 মাস। তো 6 মাসের প্রেমে আপনি আসলে কিভাবে ডিসিশনটা নিলেন যে বিয়ে করবেন? আপনি আমার তো ফার্স্ট থেকে শুনছেন যে তখন একটা অভাবের সংসারের মতন ছিল। দ্যাট মিন্স আপনি একটা খুঁটি খুঁজছিলেন, একটা মানুষ খুঁজছিলেন যে মানুষটা আপনাকে সাপোর্ট দিবে। এবং এই জায়গাগুলো লিসেনার্সদেরকে একটু মনে রাখতে বলবো, এই কারণে গল্পের শেষ অবধি যখন যাবে কিছু কিছু জিনিস খুব ঝাপসা লাগবে, তখন মনে হয় দেবীর এই কথাগুলো একটা স্টেটমেন্ট হয়ে থাকবে। এই মানুষটা ছোটবেলা থেকে তার বাবার যে আদরের যে জায়গাটা, সেই মানুষটা প্রচন্ড পরিমাণে মিস করে গেছেন। একটা সময় বোনের সাপোর্টও পাইনি, তো সবকিছুর পর আলটিমেটলি কিছু জিনিস হারিয়ে তিনি একটা মানুষ খুঁজছিলেন, যে মানুষটার আশ্রয়ে বা যে মানুষটার কাছে তিনি খুব করে ভালো থাকতে পারবেন। এই জন্যই তখন কত 15-16 বছর বয়স, 15 বছর বয়সে বিয়ের ডিসিশনটা তিনি দেবী নেয় এবং বিয়ে ফাইনালি হয়। ওকে, তারপর কি হলো? তারপরে আমার নরাসে বাসায় ছিলাম বিয়ের পর, মানে বিয়ের 15-16 দিন বা এর বেশি হবে ছিলাম। তো আমার ননাসের অবস্থাটা অনেক ভালো ছিল, ওখানে ছিলাম। তো আমি আমার শ্বশুর বাড়িটা, আসলে আমাদের হিন্দুদের মধ্যে শ্বশুর বাড়ি দেখেন আগে নাকি বিয়ের আগে। তো আমার দিদি বলছিল যে তোর কোনো টেনশন নাই, তোর শ্বশুর বাড়ি তোর যেগুলো পছন্দ সব আছে, তোর কোনো অভাব হবে না, তুই তো এগুলোই পছন্দ করিস, ঘর সাজানো গুছানো জিনিসপত্র থাকবে সবকিছু। দিদি আবার আমাকে না ছোটবেলা থেকে বুঝতো, আবার অনেক সময় বুঝতো না, এরকম ব্যাপার ছিল। তো বলতো সবকিছুই আছে, তোর কোনো কষ্ট হবে না। তো আমি যখন 15 দিন পরে আমার শ্বশুর বাড়ি গেলাম, যাওয়ার পরে তো আমি আকাশ থেকে পড়ছি যে আমার নিজের বোন আমার নিজের সর্বনাশ করলো। যে দেখি ওদের ওরকম কিছুই নাই, মানে একটা খাট আর একটা ওয়ারড্রপ, টিভি ছিল আমার রুমে। আচ্ছা, আমি যে নতুন বউ কাপড় রাখবো এরকম কোনো কিছু ছিল না, আমার লাকেসেই আমার কাপড় থাকতো। তো যাই হোক, তো যে দেখি অনেক কিছু ভাঙ্গা ঘরের। তো ওর বাবাকে মানে আমার হাজবেন্ডকে বললাম যে এগুলো কেন তুমি কিনো না কেন, এগুলো ঠিক করো না কেন? এগুলো তো মা করবে একসময়, মানে ওদের কাজ ছিল, ওরা সারাদিন অফিস করবে, রাত্রিবেলা এসে খাবে আর ঘুমাবে, এই ওদের কাজ। ঘরে যে অনেক কিছু দরকার হয় বা অনেক কিছু লাগে পরিবেশের সাথে সবার সাথে চলতে গেলে, সেগুলো সে বুঝতো না। তো আমি যাওয়ার পরে আমার মনটা অনেক খারাপ ছিল। তখন ওর ফ্রেন্ডদের ইনভাইট করছিল, ফ্রেন্ডরা আসছে, আইসা বলতেছে যে এই জন্য আমার ওর ফ্রেন্ডটা একজন আছে স্পেশালি ওর ক্লোজ ফ্রেন্ড, বলতেছে এই জন্য বিয়ের আগে সবকিছু জেনে শুনে বুঝে বিয়ে করতে হয়। এটা আপনার হাজবেন্ড আপনাকে বললো? আমার হাজবেন্ডের ফ্রেন্ড। আচ্ছা, হাজবেন্ডের ফ্রেন্ড। কিন্তু আপনি এই জিনিসগুলো একটাবার মানে নিজে ভেরিফাই করেন নাই যে করি নাই কেন, কোথায় যাচ্ছেন, কাকে বিয়ে করছেন? ওই সবসময় ফিটফাট থাকতো। আচ্ছা, মানে ওকে দেখে আপনি আউটলুক দেখে কনভিন্স ছিলেন? হ্যাঁ, রাইট। আমি ওর দেখে বলতাম না যে এর সংসারে আমার কখনো কোনো কষ্ট হবে না, ওই যেভাবে চলাফেরা করে, আর কখনো আমাকে বের হলে আমি যে কি পছন্দ করি সবই কিনে দিত। তো এইগুলো দেখে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। তো আমার ওর ফ্রেন্ড যখন বললো যে এই জন্য বিয়ে করার আগে সবকিছু দেখে শুনে, এখন মুখ চোখ কালো করলে কিছু হবে না, তো এটা শুনে অনেক হার্ডিং হয়, আমার অনেক কষ্ট লাগলো। তো আস্তে আস্তে দিন গেল এভাবে। তো আমার আমার শ্বশুররা সাবলেট থাকতো। আচ্ছা, তারা 2টা চুলায় 3টা ফ্যামিলি রান্না করতে হতো। আর সবচেয়ে বড় কথা হলো, আমি না বিয়ের আগে জল ভরে খাইছি কিনা মনে নাই, আমার মেজ বোন আছে যে ওই সবকিছু করতো, ঘরে রান্না বাড়া, ঘর কাপড় সবকিছু, খাবার দেওয়া সব করতো, একটু জেট করতো। মা কিছু করতো না ওরকম, আমরা সবাই বড়ই ছিলাম, তো ওই করতো। তো এখানে আসার পরে
আমাকে ওরকম কেউ ভালোবাসে নাই। আমার শাশুড়ি বলে নাই যে তুমি তো পারো না কিছু, আমি তোমাকে দেখাই দিব, আমি তোমাকে শেখাই দিব, আস্তে আস্তে পারবা। সে মানুষের কাছে বলে যে আমার ছেলে কি বিয়ে করছে, কোনো কিছু পারে না, না দেখতে সুন্দর, না কোনো দিক দিয়ে, মানে তখন আমি শুকনা ছিলাম, তখন আমি 40 কেজি ছিলাম আমার বিয়ের সময়। আচ্ছা, তো অনেক শুকনা ছিলাম। আচ্ছা, এই জায়গাটা পয়েন্ট টু বি নোটেড। দেবীর যখন বিয়ে হয় আলটিমেটলি তখন তিনি কিশোর এবং 15 বছর বয়স তার, এবং 15 বছর বয়সে আলটিমেটলি একটা মেয়ে বা একজন নারীর যে স্ট্রাকচারে থাকাটা প্রয়োজন, দেবী আমি কি ভুল, সেই স্ট্রাকচারে আপনি ছিলেন ঠিক। বাট ওই জায়গাতে আসলে আলটিমেটলি একটা কনফ্লিক্ট লাগছিল তার শাশুড়ির সঙ্গে যে কেন ওরকমটা না। একজন স্ত্রী বা এখনকার সমাজের কথা যদি চিন্তা করি, যদিও দেবী বিয়েটা হয় 2006 সালে, এখন আপনি বসে আছেন 2020 সালে। না না সরি, 7 সালে বিয়ে হয়েছে। 2007 সালে বিয়েটা হয়, বাট 2007 থেকে 2020 লম্বা একটা সময়। তবুও ওই জায়গা থেকে একজন শাশুড়ির যে এক্সপেকটেশন একজন ওয়াইফ হিসেবে, তো ওই জিনিসগুলো হয়তো বা তার সঙ্গে আপনি মেলেন নাই। আচ্ছা, সে আমাকে কখনো বোঝায় নাই। সে পাড়াপাশিকে বলতো যে ফকিন্নির মাইয়া বিয়ে করছে, একটা কিছু দেয় নাই, আবার করে ফুটাঙ্গি করে, কোনো কম। আপনাকে এর আগে কি উনি বিয়ের আগে দেখেনি? দেখছে। তখন বলেনি কথা? কিছু বলে নাই, কারণ তার ছেলে বলছে আমি বিয়ে করলে এখানেই করবো, নাইলে আমি আর বিয়ে করবো না। ওকে, এটার জন্য। তো যাই হোক, কিছু বলে নাই। তো আমি তো কিছু করতে পারতাম না আসলে, আর গ্যাসের চুলাও আমি ধরাইতে পারতাম না। ঢাকা শহরে তখন দিদি রান্না করতো, তো দিদি সবকিছু করতো, তো অনেক আদরে ছিলাম তখন। তো এরকম আমার কাছে আমি একদিন শুনতেছি বাথরুম থেকে যে আমার পাড়াপড়শিকে বলতেছে ফকিন্নির মেয়ে আনছে, আমার ছেলেটার কপাল খাইছে, কোনো শ্বশুর বাড়ি নাই, কিছু নাই, কোনো কিছু দেয় নাই বিয়েতে, আবার নিজে কাজও পারে না। একটা গুণ তো থাকে মানুষের, কোনো গুণই নাই, রান্না বাড়াও পারে না। তো উনি আবার বলতেছে দেখো ওর বয়সটাই কি, ওই তো ছোট, আপনি শিখাই নিবেন তাহলেই হবে। ওই দিদিটা এখনো আমার সাথে সম্পর্ক আছে, তো ওই দিদিটা আমার শাশুড়িকে এগুলো বলছে। তো আস্তে আস্তে গেল এরকম দিন, 2 মাস গেল। 2 মাসের মধ্যে আমার ননাসরা, এই 2 মাসে আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার রিলেশন অনেক ভালো, বিয়ে করলেন, কেমন যাচ্ছিল সেই সুখের গল্পগুলো একটু শুনতে চাই দিদি। হ্যাঁ, কেমন ছিল সুখের গল্পটা? কি আমি তার প্রতি এতই উইক ছিলাম, 24 ঘন্টা শুধু আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ লিখে পাঠাতাম, আর ফোন দিয়ে ডিস্টার্ব করতাম। আর বলতো এই এত ফোন দাও কেন, এত ফোন দেওয়ার কি আছে, আমি তো আসবোই না। আর তখন না এমন প্রচুর পরিশ্রম করতো সে, ফ্রাইডেও তার ছুটি ছিল না। আর আমি একটু পরপর শুধু ঘড়ি দেখতাম, কখন আসবে কখন আসবে, এরকম করতাম, টেনশন করতাম। আর অল টাইম টিভি দেখতাম আর ওর কথাই ভাবতাম, ফোন দিয়ে গান শোনাইতাম। সালমা আমার ফেভারিট ছিল, সালমার গানগুলো ওকে শোনাইতাম। তো ও বলতো বা তুমি তো ভালোই গান পারো, আবার অনেক সময় রাগ করে ফোন রেখে দিত। তো এরকম করতে করতে 2 মাস গেল। যাওয়ার পরে সব জায়গায় আমাকে ঘুরে, যেখানে নিয়ে যেত না সবাই বলতো কি ভালোই মেয়ে বিয়ে করছস। হয়তোবা অনেকে বুঝতো যে ওর বয়সকালে হয়তো চেহারাটা ভালো হবে, বাট সবাই যে খারাপ বলতো তা না। আমার এটাও ভালো লাগতো যে না, অনেকে বলে যে আমি ভালো। তো যাই হোক, 2 মাস পরে আমার ননাসরা বেড়াতে আসে বাসায়। আসার পরে আমার একটা অভ্যেস হয়েছিল যে প্রতি ফ্রাইডেতে আমার মন্দিরে যেতে হবে। আমি ওকে বিয়ের আগেও শপথ করাই নিছিলাম যে যাই করি, ঝগড়াই করি, যাই করি, ফ্রাইডে মন্দিরে আসবই, এটা যাতে ঠিক থাকে। আপনাদের পরিচয়টা ওখানে ছিল। আর আমি খুব পছন্দ করি শুক্রবারে মন্দিরটা যাওয়া। তো বলছে ঠিক আছে। তো বিয়ের পরে না অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় আসলে, কথাবার্তা সবকিছু, আবার সংসারের দায়িত্ব চলে আসে, এটা বুঝি। আর এরকম কিছু ছিল না যে আমরা মন্দিরে যেতে পারবো না, পাশেই তো ছিল। তো আমার ননাসরা আসছে, আসার পরে আমি মুখ চোখ কালো করে বসে আছি। তো সবাই ভাবতেছে কি আমার ননাসরা বেড়াতে আসছে দেখে আমার মুখ চোখ কালো হয়ে গেছে। বাট আমি ছোটবেলা থেকে মানুষের সাথে মেশা, কথা বলা অনেক পছন্দ করি। তো আমার হাজবেন্ড তখন ফ্রাইডে ওই আবার বিকালবেলা আসতো অফিস থেকে। তো এসে বলতেছে যে কি হয়েছে, সবাই কানাফুসা করতেছে, কি হয়েছে কি হয়েছে। তো আমার শাশুড়ি অন্য ঘরে আমার হাজবেন্ডকে নিয়ে বলতেছে যে আমার মেয়েরা আসছে দেখে হয়তো বা পছন্দ করতেছে না, এই জন্য মুখ ফুলায় বসে আছে। আসলে আমি কিন্তু মন্দিরে যাওয়ার জন্য মুখ ফুলায় বসে আছি। তো পরে আমার হাজবেন্ড বুঝতে পারছে যে মন্দিরে যাওয়ার জন্য মুখ ফুলে আছে। তো আমাকে
ওখান থেকে হাত ধরে টেনে আমার রুমে নিয়ে আসছে, নিয়ে এসে গেট লক করে দিয়ে আমার গায়ে হাত এই ফার্স্ট 2 মাস পরে শুরু করলো বউ পিটানো যাকে বলে। তো প্রথম 2 মাস তো বেশ ভালোই ছিল, অনেক ভালো ছিল। তো হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? জানি না, তার এটা অভ্যেস হয়ে গেছিল একটা, তখন থেকে শুরু হয়েছে 2 মাস পর থেকে। ওকে, কি কি হলো একটু শুনি। তারপরে গেট লাগায় আমাকে ইচ্ছা মতো থাপ্পড় মারতেছে, চুল ধরে টানতেছে, কি হয়েছে তোর, মন্দিরে প্রতি শুক্রবারে মন্দিরে যেতে হবে এরকম কোনো কথা, আর সব ভুলে গেছে, আগের কথা সব ভুলে গেছে যে মন্দিরে কি হয়েছে না। তো আমি বলছি দেখো আমি তো মন্দিরে যাব দেখেই আমি আশেপাশে বিয়ে করছি যাতে আমি মন্দিরে যেতে পারি, আর তুমি এখন এই কথা বলতেছো। আর ননাসরা এমন না যে পালায় চলে যাবে, ওরা থাকবে 2-3 দিন, বেড়াইতে আসছে, আমরা হয়তো হাইস্ট আধা ঘন্টা থাকবো, তারপরে তো চলেই আসবো। ওই আমার কথা শোনে না, ওই আমাকে আন্দা কুন্দা মার শুরু করে দিছে। আমি অনেক জোরে জোরে চিল্লাই কান্না করতেছি, আর এমন কষ্ট পাইছি বিশ্বাস করবেন না, আমার ছোটবেলার কথা মনে পড়ে গেছে, যে ছোটবেলায় একটা কোনো কিছু ভুল হইতে দিদি দাদা অনেক মারধর করতো। সব দোষ আসলে এখনকার যুগের কিছু কিছু মানুষ আছে যারা আগে শুনে যে দোষটা কি তোমার, তুমি এটা করছো, বা তোমার এটা ভুল হয়েছে, কোনো কিছু জিজ্ঞেস করতো না, ডাইরেক্ট মার দিলে মানে সবকিছু সমাধান হয়ে যাবে। তো এরকম ছিল। তারপরে আমি অনেক কষ্ট পাইছি বিশ্বাস করবেন না, যে যাকে ভালোবাসলাম বিয়ে করলাম সবকিছু ছেড়ে দিলাম। আমার অনেক শখ ছিল জীবনে যে আমার হাজবেন্ড আমাকে গাড়ি নিয়ে নিতে আসবে, আমাকে আমার বাসরাত সাজানো হবে, বাট এরকম কিছু আমি পাইনি আমার লাইফে। আমি হানিমুন করতে যাব কোথাও, এগুলো স্বপ্ন দেখতাম, আসলে সব মেয়েরাই দেখে মনে হয় আমার মতো, যে এই শখগুলা থাকবে। আমার কোনো কিছু পূর্ণ হয় নাই, তারপর আমি ছিলাম, ভালোই ছিলাম। তারপরে যখন গায়ে হাত তুললো, ও মেরে টেরে ও মারতেছে, পরে আমার বাইরে থেকে আমার ননসা বলতেছে যে মারবে না, কি করবে, আমরা আসছি, আমাদের দেখা মুখ চোখ ফুলায় বসে আছে, কোনো কাজ তো পারে না, কিছু করে না, কিছু হলে তো ফকিনির মেয়ে আসছে, এখন আবার বড় বড় কথাবার্তা, বড় বড় কিছু করে, তো এরকম করতো। তারপর আমি শুনতেছি, আমার না ওরে যে ওই যে আমাকে মারছে মনে এত কষ্ট পাই নাই, কিন্তু ওদের কথাতে অনেক কষ্ট পাইছি। তারপরে আমি গেট লক করে দিছি, আমার ফার্স্ট তখন আমি ফাঁসি দিলাম। মানে সুইসাইডের অ্যাটেম্প নিলেন? হ্যাঁ, বিয়ের কত প্রায় 2 মাস পর। তো আমি তো বাঁধতে পারি না, আসলে শাড়ি ছিল, আমার শাড়ি ছিল, ড্রয়ার থেকে বের করে ফ্যানে ঝুলায় ফাঁসি দেওয়ার অনেক চেষ্টা করছি, অনেক বাঁধছি। তো দেখেন ভগবানের কি উপরে একটা জানলা ছিল, ওইটা না পর্দা ছিল না, খোলা থাকতো। ওইটা আবার আরেক 5 তলা আরেক ফ্ল্যাটের বাসা থেকে দেখা যায়। যে তো আমাদের যে বাড়িওয়ালার ছেলে ভাইয়াটা অনেক ভালো, তো উনি 5 তলা থেকে দেখতেছে যে আমি ফ্যানে ওইটা বাঁধতেছি। উনি কি করছে, 5 তলা থেকে লাফ দিতে দিতে আমাদের বাসায় আসছে, আইসে বলতেছে তোর বউ ফাঁসি দিচ্ছে, তোরা বাইরে বসে কি মিটিং করতেছিস, গল্প করতেছিস, মানে ওরা সবাই আমাকে নিয়ে আলোচনা করতেছে, বুঝছেন। তো তারপরে ওই বলতেছে যে আমি যে 5 তলা থেকে কিভাবে লাফ দিছি একমাত্র উপরআল্লাহ জানে। তারপরে ইচ্ছা মতো গেট বাড়ালো, আমি তো গেট খুলিই নেই। এক পর্যায়ে মিস্ত্রি আনে, তারা গেট ভাঙছে, গেট ভেঙে দেখে যে আমি লটকে আছি, বাট আমি বাঁধতে পারি নাই, তো আমার কিছু হয় নাই, তখন হয়তো গলায় একটু ব্যথা পাইছিলাম। তারপরে তারা সবাই আমাকে ধরে নামাইছে, নামানোর পরে আমার বোনকে ফোন দিছে, বলছে যে এই মেয়েকে আর এখানে রাখা যাবে না, ওর প্রচুর জেদ, ওকে ওর বোনের কাছে দিয়ে আসতে বল, তুই একবারে দিয়ে আসবি, নাহলে তুই ওর সহ ঘর ছেড়ে দিবি, আমার শাশুড়ি বলে। তো আমার হাজবেন্ড আসলে তখন মেজাজটা অন্যরকম ছিল, আমাকে নিয়ে দিয়ে আসছিল আমার বোনের বাসা। তো আমার বোন অনেক থাপ্পড় মারছিল, বলছিল তোর কি দরকার ছিল ফাঁসি দেওয়ার, আমাকে বলতি। আমি বলছি তোরে বললে কি, তুই আমার নিয়ে আসতি, তুই তো আমার বাসার যে একটা বোঝা গেছে তোর লাইফ থেকে, শেষ, তুই কি আমাকে রাখবি? বলছে কি বলো সেগুলো, মরলে কি সব সমাধান? অনেক কিছু বকলো সারা রাত, আমার সারা রাত ঘুমাইতে পারি নাই, দিদি অনেক কিছু বললো। তারপরে আমি বললাম আমি তোর কাছে তোর কাজ কইরা দিমু বোন, তুই আমার তোর কাছে রাখ, আমি আর ওই বাসায় যাবো না, আমার আবার 2 দিন পরে আবার মারবে। তো বলছে মারলে আমি দেখবো, এখন
এখন তুই যা, তুই না গেলে হয়তো পরে অ্যাকসেপ্ট করবে না। ওর একটা ভয় কাজ করতে হয়তো বা, জানি না, যে আমাকে ছেড়ে দেয় যদি। তো এটা আপনার হাজবেন্ডের ভয়টা কাজ করে? না না, আমার বোনের, আমার বোনের বাসায় ঘুরে এসেছিল। তো সেদিন ছিলাম, পরের দিন ছিলাম, তো ওই বলতে পরে আমার হাজবেন্ড বললো যে ওই যদি সবার কাছে মাপ চেতে পারে তাহলে আমি ওকে নিয়ে যাবো, তাছাড়া নিয়ে যাবো না। তো আমার বোন বলছে হ্যাঁ যাবে যাবে, ওর কোনো সমস্যা নেই। পরে আমার বোন সহ আমার হাজবেন্ড সবাই গেল, সবাই এক জায়গায় বসলো। তো আমি সবাই বললাম আমার ভুল হয়ে গেছে, সরি, আমার সবাই মাফ করে দিয়েন, আমি আর নেক্সট টাইমে এই কাজ করবো না। তো যাই হোক, তখন ছিলাম। তারপরে থাকাকালীন আমার শাশুড়ি কি করতো, আমার হাজবেন্ডের সামনে এমন বিহেভ করতো, তার মতন এই দুনিয়াতে আমাকে কেউ ভালোবাসে না। প্রচুর ভালোবাসে সে, তোমার কিছু করতে হবে না, তুমি শুয়ে থাকো, তুমি টিভি দেখো। মানে ডাবল ফেস। আপনার হাজবেন্ড যখন থাকছেন না তখন এক ধরনের বিহেভিয়ার, আবার যখন উনি আসছেন তখন আরেক ধরনের। আমি তো আকাশ থেকে পড়লাম যে উনি এত অভিনয় করতে পারে। উনি না থাকলে আমাকে কি বিশ্রী বিশ্রী গালিগালাজ করে, আর যখন উনি থাকে তখন কি যে আদর করে। ওই যদি সবসময় আমার পাশে থাকতো আমার মনে অনেক ভালো লাগতো। মানে এরকম একটা করতেছে, ইস ভগবান তুমি ওরে এমন একটা কিছু দাও যাতে সবসময় আমার কাছে থাকে, যাতে অফিসে না যেতে হয়। তো এরকম করার পরে মাঝে মাঝে না ঝগড়া লাগতো, তোর বউ এটা করছে, তোর বউ এটা করছে, তোর বউ কোনো কাজ করতে পারে না। তারপরে আমাকে দিল রান্না করতে দিল দুইটা। তখন আমি শাড়ি পরতাম। ওদের নাকি ওদের বিয়ে হওয়ার পরে নাকি ওদের গোষ্ঠী থেকেও 3 পিস বা মেক্সি এগুলো পরে না, শাড়ি পরতে হবে, তুমি মরার আগ পর্যন্ত শাড়ি পরবে। আমি বলছি ঠিক আছে, কিনে দিলে আমার তো পরতে সমস্যা নেই। তো রান্না করার সময় দুইটা শাড়িতে আমার আগুন লেগে যায় আঁচলের মধ্যে, আঁচল দিয়ে ধরি তো ফট করে ধরে ফেলি, তখন আগুন লেগে যাওয়ার পরে আমার ভাসুর বলল যে আসলে ওর দ্বারা শাড়ি সম্ভব না, ওরে 3 পিস কিনে দে। পরে এই যে আমাদের গোষ্ঠীর মধ্যে ফার্স্ট আমি 3 পিস পরি, একটা বউ। তো আমাকে তখন 6টা 3 পিস কিনে দিল, আমি বানালাম, পরলাম, রাফিউজ করলাম বাসায়। তো রান্না করতে বলতো, একদিন হলুদ বেশি দিয়ে দিতাম, একদিন লবণ দিয়ে দিতাম, এমন লবণ দিতাম কেউ খেতে পারতো না, সাথে সাথে ফালাই দিত। আর আমার হাজবেন্ড তো আমার মুখের উপরে হয়, এগুলো কি রাঁধছিস তুই খা, এরকম করতো। আমার ভাসুর বলতো কি বউ আনছে, একদম খালি মানে আসলে তখন আমার বয়সটা না অনেক বাচ্চা টাইপের ছিল। আমার ভাগ্নিদের সাথে না আমি লুডো খেলতাম, তারপরে আছে না যে গান খেলে, গানের কলি খেলে, এগুলো আমার ভাসুর দেখতো, দেখে পাশের রুম থেকে বলতো খালি হাসি ঠাট্টা ফাজলামি, বাচ্চাদের সাথে খেলা, বউ মানুষের কি এগুলো কাজ, কোনো দায়িত্ব নাই সংসারের মধ্যে যে আমার শাশুড়ি এটা করতে হবে, আমার ভাসুরের এটা করতে হবে, আমার হাজবেন্ডের জন্য খাবার রান্না করতে হবে। আসলে আমি তো সংসার লাইফটা বুঝতাম না তখন, ওদের তো বোঝা উচিত ছিল যে আমি এগুলো বুঝতাম না, আস্তে আস্তে সব বুঝি। তো এরকম রান্না করতে করতে আস্তে আস্তে পরে আমি চিন্তা করলাম যে আসলে রান্নাটার মধ্যে এমন কি আছে যে পারবো না, দেখি তো। তো একদিন আমার শাশুড়ি রান্না করতেছিল, আমি মনোযোগ দিয়ে দেখলাম, দেখার পরে আমি বললাম এত সোজা, তো আমি কেন পারবো না। পরে নেক্সট টাইমে আমি রান্না করা শুরু করলাম। প্রথম একটু খারাপ হয়েছে, নেক্সট ডে খাওয়ার পরে সবাই বলতেছে যে তুমি তো মার থেকে ভালো রান্না করো। তো আমি তো পুরা অবাক, আমি নিজেও তো খাইছি, আমিও বুঝছি যে আসলে আমার শাশুড়ি থেকে আমি রান্নাটা ভালো পারি। তো আস্তে আস্তে রান্না শুরু করলাম, আমার হাতের রান্না ছাড়া তারা কেউ খাবে না। এখন তার মার হাতের রান্না ভালো লাগে না, আসলে সত্যি ভালো লাগে না, অভিনয়ের জন্য যে আমাকে দিয়ে করাবে সেটা বোঝার মতন ক্ষমতা আমার ছিল না, তা আমি করতাম কন্টিনিউ। আবার মাঝে সাঝে আমার জ্বর থাকতো, বেশিরভাগ অল্প বয়সে বিয়ে হলে নাকি অনেক অসুস্থ থাকে মানুষ, 2 দিন পর মাথা ব্যথা, পেট ব্যথা, এই জ্বর। আবার শাশুড়ি বলতো কি বিয়ে করছে, খালি অসুখ লেগে থাকে। তো যাই হোক, এরকম করতে করতে মাঝখানে একবার ঝগড়া লাগে, সেই প্রচুর ঝগড়া লাগে। আমার ননাস আমার বাসার পাশে থাকতো, সে 2 দিন পরই আসতো, আসার পরে মার সাথে কি জানি বলতো, বলে টলে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগাতো। লাগানোর পরে আমার ভাসুরকে বুদ্ধি দিল যে ওদের আলাদা করে দে, ওদের এই সংসারে থাকার কোনো দরকার নেই, ওরা নিজেরাই ভালো বুঝে সবকিছু নিজেরাই করবে। তো আমার হাজবেন্ডকে 2টা শর্ত দিল, তুই যদি থাকতে পারিস একা আমাদের সাথে থাকবি, আর
না হলে তোর বউ নিয়ে তুই আলাদা থাকবি। তো আমার হাজবেন্ড বললো আমি মাসে 7,000 টাকা কামাই করি, ওরে খাওয়াবো, ঘর ভাড়া দিব, বাজার করব, কিভাবে সম্ভব? তো আমার ভাসুররা কেউ আমাদের দুঃখটা না কেমন জানি কেউ বুঝে না, কখনোই বোঝার চেষ্টা করে নাই যে আমার নিজের ভাই তো হয়তো ওর বউ ভুল করছে বা ওর বউ ঝগড়া করছে, তকাতকি করছে, আমার ভাই তো পর না, আমার ভাইকে তো আমি আগলাই রাখতে পারি। তো ওরা কখনোই বুঝে না, তখন আমাদের আলাদা করে দিল। এই বেতনে সে পুরান ঢাকায় বাসা নিল, বাসা নেওয়ার পরে আমাকে বাড়িতে পাঠিয়ে দিল যে আমি তো এত তাড়াতাড়ি সম্ভব না, 1 মাসের আগে বাসা কোথাও পাওয়া যায় মানে গ্রামের বাড়িতে পাঠিয়ে, গ্রামের বাড়িতে আমার বোনের সাথে। তো আমি বগুড়াতে চলে গেলাম, ওখানে 1.5 মাস ছিলাম। ওখানে থাকার পরে আমার বোন বলে বিয়ে দিয়ে দিয়েছি বাপের বাড়ি থাকার জন্য। ওই কিন্তু সবকিছু জানতো যে কেন। আচ্ছা, আপনার এই বোনটা কি সেই বোনটা যার সঙ্গে আপনার একটু ক্ল্যাশ তৈরি হচ্ছে? হ্যাঁ। ওকে। তো আমার বলতেছে যে তুমি আমার ভাইয়েরটা খাও, আমার মারটা খাও, আর তোমার স্বামী কামাই করে, এগুলো সব জমাও, এই জন্য এখানে আসছো। কিন্তু এগুলো বুদ্ধি না আমার মাথায় তখন কাজ করতো না যে কি বলতেছে ও তো আমার প্রবলেমের কথা জানে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমাদের দুইজনকে আলাদা করে দিছে। মানে মেইনলি শ্বশুরবাড়ি থেকে মানে আপনাদের দুজনকে আলাদা করার মানে যদি কারণটা এক লাইনে আপনাকে বলতে বলা হয়, কারণটা কি? কারণটা ওই নাকি আমাকে বেশি ভালোবাসে ওর ফ্যামিলি থেকে, এটাই কারণ। ফ্যামিলির চাইতে আপনাকে বেশি প্রায়োরিটি দিত বিধায় এক পর্যায়ে হচ্ছে আপনার হাজবেন্ডকে এবং আপনাকে আলাদা করে দেয়। কিন্তু ওই তো ওদের কথা শুনে আমাকে মারতো, এরকম কন্টিনিউ মারছে আমাকে, অনেক মারছে, তার কোনো গুণে হিসাব করা যাবে না। তো আমি বললাম দেখো আমি এখানে আসি না, আমার দিদি না আমাকে খোটা দেয় যে তুই মারটা খাস, দাদারটা খাস, তোর লজ্জা করে না? তোরে বিয়ে দিছি কি বাপের বাড়ি খাওয়ার জন্য? তো বলতেছে ঠিক আছে তোমার দিদির এত প্রবলেম, আমি টাকা পাঠাচ্ছি। পরে ওই 3,000 টাকা মনে হয় আমার দিদিকে দিছিল যে আমার বউ খাইছে, খাওয়ার খরচটা রাখেন। রাইট, আমরা আসবো কিছুটা সময়ে, আমরা দেবীকে দিচ্ছি এবং আবারও আপনার কাছে ফিরবো আমরা। দেবী, হয় মাঝে মাঝে জীবনের এক একটা সিচুয়েশনে, জীবনের প্রত্যেকটা মোড়ে নতুন নতুন গল্প ওয়েট করে, কিন্তু সেই গল্পগুলোকে আসলে রিসিভ করার জন্য আপনি আমি কতটুকু প্রস্তুত থাকি সেটা একটা কনফিউশনের বিষয়। এবং আপনাকে যেটা বলতে চাই, আগামী পর্বে যদি এখানটায় আপনি আসতে চান, ঠিক আজকে দেবী যেমনটা আসলো ঠিক একইভাবে যদি আপনিও আগামী পর্বে আসতে চান, তবে যেটা করবেন RLS, তারপর আপনার নাম, আপনার লোকেশন, আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। আবারও বলছি RLS, তারপর নাম এবং আপনার লোকেশন এবং প্রফেশন লিখে পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। জয়েন্ট ফ্যামিলিগুলো কিভাবে ভেঙে যায় সেরকম একটা গল্প আজকে আমরা শুনছিলাম। একই সঙ্গে যেই হাজবেন্ডটা আসলে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো বিয়ের আগে এবং বিয়ের পরে, সেই মানুষটা কিভাবে আসলে কখনো কখনো একটা শব্দ এখন আমাকে প্রয়োগ করতেই হচ্ছে যে ফ্যামিলি দ্বারা আসলে বায়াসড, কিংবা কখনো কখনো ফ্যামিলির কোনো পার্সন দ্বারা বায়াসড, এবং সেই বায়াসড হবার পর তার স্ত্রীর ওপর বা হাজবেন্ডের উপর কি ধরনের ব্যাপার স্যাপার ঘটে, এই জিনিসগুলো আজকে আমরা দেবী একজন নারী, তার জায়গা থেকে তিনি বলছেন। ঠিক একইভাবে হয়তো বা আপনি আপনার জায়গায় এই জিনিসগুলো আপনার সঙ্গেও ঘটছে, রাইট? প্রেম করে বিয়ে করলেন, তারপর কিছুদিন খুব ভালো ছিলেন, এরপর থেকে প্রবলেম ক্রিয়েট হলো এবং সেই প্রবলেমের কথাগুলো কেউ জানে না। তবে হ্যাঁ, আপনাকে বলছি তার জন্য আপনাকেও আসলে ভয়েসটা রেজ করতে হবে। দ্যাট মিনস ভয়েস রেজ মানে হচ্ছে যদি আপনি আপনার লাভ স্টোরিটা এখানটায় বলতে চান, রাইট, তবে যেটা করতে হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন, RLS, তারপর নাম, লোকেশন, তারপর আপনার প্রফেশন এবং পাঠিয়ে দিবেন 26969 নম্বরে। সো দেবীর কাছে আমরা আবারও যাব এবং যেখানে দেবীকে আমরা থামিয়েছিলাম যে এক পর্যায়ে যখন তাদেরকে, তার হাজব্যান্ড এবং তাকে ফ্যামিলি থেকে আলটিমেটলি আলাদা করে দিল, তখন নতুন করে আসলে বাঁচার ইচ্ছা বা নতুন করে লাইফের প্ল্যানিং, তো সেই জিনিসটা আপনি তখন বগুড়া চলে গেলেন এবং আপনার বোনের সঙ্গে আবারও দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তুচ্ছতাচ্ছিল্য করতে থাকলো আপনাকে। ওখান থেকে শুরু করছি আমরা। তারপরে আমার বোন ঢাকা চলে আসলো, আসার পরে আমি ওখানে ছিলাম, থাকার পরে তো আমার হাজবেন্ড কিছুদিন, মানে একটু জোরে কথা বলি আমরা, বেশি দিন যায় নাই, তারপরে বললো যে আমি বাসা পাইছি, তুমি চলে আসো। তো আমি বলছি আমি কার সাথে যাবো? দাদাকে অনেকবার বললো দাদা আপনি নিয়ে যান, দাদা বললো না আমার দোকান আছে, আমি তো যেতে পারবো না, গেলে অনেক দেরি হবে।
তো বলছে ঠিক আছে, আমার তো ছুটি নেই। সে কি করলো, রাত্রেবেলা রওনা দিল, অফিস টফিস করে রাত্রেবেলা ওই আমাকে নিতে আসলো। রাত্রেবেলা এসে সাথে সাথে আমাকে নিয়ে চলে গেল। সে এক রাতও ছিল না। তারপর নিয়ে গেল, আমরা পুরান ঢাকায় একটা বাসা নিলাম, ওখানে ছিলাম। থাকার পরে নতুন সংসারে তো অনেক কিছু দরকার হয় সংসার জীবনে, তো আমাদের কাছে তেমন কিছু ছিল না। তো বললো কি, তুমি টেনশন করো না, আস্তে আস্তে সব হবে। মাত্র অল্প টাকা বেতন, ঘর ভাড়া দেওয়া, খাওয়া। তো আস্তে আস্তে সবকিছু করলাম টুকটাক করে, যেগুলো দরকার ছিল করার পর ভালোই ছিলাম। 6-7 মাস, 6 মাস 5 মাস এরকম ছিলাম। থাকার পরে হঠাৎ করে না আমার হাজবেন্ডের একদিন জ্বর আসলো। এমন জ্বর, সেই কাঁপানি জ্বর, আর আমি একা, কোনো ডাক্তার, কোথায় যাব না যাব। আর জ্বর আসছে ওই অনেকদিন। আমার শ্বশুর বাড়ি এতটা খারাপ, আমি জানি না সবার শ্বশুর বাড়ি কেমন থাকে, বাট আমি খারাপই বলবো। কারণ আমরা আলাদা হয়েছি পরে না, আমার ফ্যামিলির সাথে, আমার শাশুড়ির সাথে আমার হাজবেন্ডের যোগাযোগ করতে দিত না। বলতো তোর মা নাই, তোর ভাই নাই, তোর কেউ নাই, তুই তা কারোর সাথে কথা বলতে পারবি না। তো সেদিন জ্বরের মধ্যে না শুধু মা 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 করতেছে। তো আমি বলছি, ওর তো মার দরকার, এখন আমি কি করব? পরে আমার ভাসুরের কাছে ফোন দিলাম যে দাদা, ওর তো অনেক জ্বর আসছে, মার একটু বলেন না আসতে, বা মার একটু ফোনটা দেন। আমি বাইরে আছি, আমি এখন কথা বলতে পারবো না, ফোন দিতেও পারবো না। তো ওর বন্ধুদের ফোন দিলাম যে দাদা এরকম ওর জ্বর আসছে, আমি কি করব বুঝতেছি না, ওর মাথা টাথা ধোয়াই দিছি, আপনারা আসেন। পরে ওরা অনেক কিছু, দুধ অনেক কিছু নিয়ে আসলো। আসার পরে বললো ডাক্তারের কাছে যাবি? তো বললো না, ঠিক হয়ে যাবে, তোরা যা। পরে ওরা একটুখানি ছিল, পরে চলে গেছে। পরে ওই রাতটা ওইভাবেই গেল, কোনো মাও আসে নাই, কোনো দাদাও আসে নাই, তো আর ফোনও দেয় নাই। তো আমি বললাম এইভাবে আসলে বাঁচা যায়? 2 জন একটা লাইফ হলো। আমরা সবাই মিলে, আমি সবসময় সবাই মিলে থাকতে পছন্দ করছি, হাসি ঠাট্টা ফাজলামি, দুঃখ সুখ সবই থাকবে, ঝগড়াও থাকবে, একসাথে থাকলে অনেক কিছুই হয়। তো আমি আবার বুদ্ধি করে আমার ননাসে জামাইকে ফোন দিলাম, দাদা ওর তো অনেক জ্বর, কমতেছে না, এই জ্বর নিয়ে ওই অফিস করতেছে, বলতেছে অফিস না করলে আমি খাবো কি, আমরা খাবো কি, আমরা ভাড়া দিব কি? তো আপনি কিছু করেন দাদা প্লিজ, আমি এভাবে থাকতে চাই না। আপনি আমার ভাসুরে বলেন যাতে আমাদের অ্যাকসেপ্ট করে নেয়, আমরা একসাথেই থাকবো। তো বললো কি ঠিক আছে, তুমি রাত্রেবেলা আমার বাসায় আসো। এই যেই ননাসের বাসায় বিয়ে হয়েছিল সেই ননাসের বাসায় আবার গেলাম। তারপরে আমার বলতেছে যে তুমি আমার সব কথা শুনবা তো? আমি বলছি হ্যাঁ। বলছে তুমি আমারে মানো? আমি বলছি হ্যাঁ। বলছে ঠিক আছে, তাহলে আমি যা বলবো তাই। বলছে আচ্ছা, কিন্তু আপনার সবাইকে একত্র করতে হবে, আপনি যা বলবেন আমি তাই শুনবো। তো এই আমার ননাসের জামাই আমার ভাসুরের কাছে যে অনেক রিকোয়েস্ট করলো যে যা হয়েছে ভাই, তোর নিজের ভাই, ফালাই দিবি কিভাবে, ভুল করছে, এখন ঠিক হয়ে যাবে, তো একত্র থাক। তারপর অনেক রিকোয়েস্ট করে, সে তার নাকি অনেক জিদ, বলে সে এক কথার মানুষ, সে যা বলে তাই, সে আর কখনো আলাদা এই একত্র হবে না, যা হয়েছে হয়েছে। তো আমার ননাস বলে দেখ, মানুষ তো ভুল করতে পারে, মানুষ যেভাবে হোক ক্ষমা করে একত্র হ। পরে অনেক কিছু বলার পরে একত্র হলাম। হওয়ার পরে এখন আমার এই বলতেছে, ভাসুর বলতেছে এই বাসায় আর থাকা যাবে না, এই বাসায় ওই ফাঁসি দিছে, এই বাসায় অনেক ঝগড়া লাগছে, অনেক কিছু হয়েছে। তো আমার করলো, একত্র হলাম, আলাদা বাসা নিলাম, সবাই একত্র থাকলাম। থাকার পরে বাসা নেওয়ার কিছুদিন পরেই আমি কনসেপ্ট করলাম বেবি। তো আমার বিয়ের কত বছর পর কনসেপ্ট হয়? বিয়ের বছরেই 5 মাস। ও 5 মাসে? হ্যাঁ। আচ্ছা। তো 5 মাসে কনসেপ্ট করার পরে আমার অনেক জ্বর আসছিল, প্রচুর জ্বর। তো সেই তখন আমি জানি না। পরে আমার শাশুড়ি বলতেছে যে আজকে ওই যে বাসা হয়েছে, তো কয়দিন ধরে বাসা চেঞ্জ করছি, আমরা একত্র হয়েছি, নতুন বাসা নিছি, তো মনে হয় এই খাটাখাটিতে ওর জ্বর চলে আসছে, তো এরকম খাটতে পারে না। তো আমিও ভাবছি তাই। তো ডিসপেন্সারি থেকে ওষুধ টষুধ নাপা টাপা নিয়ে আসছে, খাওয়াইছে। তো আমার সেদিন আবার আমার শাশুড়ি আমাকে নিজের হাতে ভাত খাওয়াই দিল।
যে খাও, অনেক পরিশ্রম করছো, তুমি আজকে ভালো ডিউটি দিছো, আমাকে বললো তুমি আজকে ভালো ডিউটি দিছো, মানে সবকিছু করছিলাম। উনি আমাকে ভাত খাওয়াই দিল, আমি আবার কি করলাম, ওনার পাতের মধ্যেই বমি করে দিছি। তো আমি তো জানি না, তখন আমি কনসেপ্ট করছি। তো বলতেছে এরকম জ্বর আসছে যে আমি খাওয়াই দিছি, থালের মধ্যে বমি করে দিছে, নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। তো বলতেছে ঠিক আছে, তাহলে ওই অফিস থেকে আসুক, করে বলবো ভালো একটা ডাক্তারের কাছে নেওয়ার জন্য। তো বলছে তোর বউয়ের অনেক জ্বর, ওরে ডাক্তারের কাছে নিতে হবে। তো ওরা তো বুঝতে পারছে যে আমার বেবি হবে। তো আমি তখন আবার শিওর হওয়ার জন্য হাসপাতালে নিয়ে গেল, ডাক্তার দেখালাম, একটা ভালো ডাক্তার। দেখানোর পরে ওনারা রিপোর্ট করতে বললো, করলাম। তখন ধরা পড়লো আমার বেবি। তো আমার ননাস খুশি না বেবি হবে দেখে, বলতেছে ইচ্ছা করে বাচ্চা নিছে যাতে আমার বাচ্চাগুলা মামার আদর, দাদির আদর, দিদার আদর এগুলা না পায়। আমি নাকি ইচ্ছা করে বাচ্চা। এই কথাগুলো কে বলে? আমার হাজবেন্ডের বোন ননাস। ওকে। বাচ্চা হবে দেখে আমার সংসারের মধ্যে আবার অশান্তি। হায় অশান্তি, কি অশান্তি! তারা এখানে থাকবে না, আসবে না, আমার বাসায় খাবে না। তারা ইচ্ছা করে বাচ্চা নিছে যাতে আমার মেয়ে আদর না পায়। এই জায়গাটায় আমি দেবীকে থামাবো। দেবী যে কথাগুলো আজকে এখানে বলছে, এই কথাগুলো আমি যদি মানে খুব দায়িত্ব নিয়ে বলি, বাংলাদেশে বর্তমান এখনকার সোসাইটির 80% ম্যারিড মেয়ে বা মহিলা একজন নারীর অবজেকশন, রাইট? দেবীর ননাস যেই কথাগুলো বলছেন, বাংলাদেশের এখন ম্যাক্সিমাম, আমি আমার দায়িত্ব নিয়েই যদি আমি বলি, যদি ভুল করে থাকি প্লিজ মানে ক্ষমা সুন্দর কর্ণে আমাকে শুনবেন, বাট দ্য থিং ইজ ম্যাক্সিমাম মানুষের ভিতরে, নট অনলি মেয়েদের ভিতরে, ম্যাক্সিমাম মানুষের ভিতরে হয়তো বা এই ধরনের টেন্ডেন্সি ঘোরে। বাট প্লিজ এখান থেকে বেরিয়ে আসেন, রাইট? এখান থেকে বেরিয়ে আসাটা খুব দরকার। আদারওয়াইজ কি হতে পারে, দেবী আজকে একবার তার কাছ থেকে আমরা শুনলাম সুইসাইডের চেষ্টা, এবং অফেয়ারে তার গল্পটা যখন আমরা শুনছিলাম, আরো অনেক কিছু দেবীর গল্পে আজকে বাকি। অবাক হবেন, অবাক হবেন। আজকের যে টাইটেল, আপনি যে ক্যাপশনটা দেখ, মানসিক নির্যাতন সহ্য করে কেমন আছে দেবী। একটা মানুষকে কন্টিনিউয়াসলি যখন চারপাশ থেকে প্রেশারাইজ করা হয়, সেটা যেখানেই হোক না কেন, সেটা আপনি আপনার বাসায় হতে পারেন, সেটা আপনি আপনার বয়ফ্রেন্ড দ্বারা হতে পারেন, আপনার গার্লফ্রেন্ড দ্বারা হতে পারেন, আপনার ওয়াইফ, আপনার জব, হোয়াট এভার, যেখানেই থাকেন না কেন, প্রচন্ড পরিমাণে যখন একটা মানুষকে প্রেশারাইজ করা হয়, সেই মেন্টাল টর্চারটা কখনো কখনো ফিজিক্যাল টর্চারের চাইতে অনেক বেশি। এবং সেই জিনিসগুলোই আমরা দেবীর কাছ থেকে শুনছি। তো দেবী, এরপর যেটা হলো যে আপনার ননাস আপনার বাসায় আসা যাওয়াটা বন্ধ হয়ে গেল। আমার শাশুড়ি আমার সাথে টর্চার করা শুরু করলো, আবার শুরু হয়ে গেল সেই ব্যাপারগুলো। যে শাশুড়ি কিছুদিন আগে আপনাকে মুখে তুলে খাওয়াই দিল, তোর জন্য আমার মেয়ে আসে না, তোর জন্য ওরা মানে এখানে তুই পছন্দ করিস না, তো এটা সেটা দুনিয়া। তো এরকম করলো, করার পরে আমার হাজবেন্ডকে বললাম যে দেখো, আমরা নাকি ইচ্ছা করে বাচ্চা নিছি যাতে তোমার ভাগ্নিরা আদর না পায়। তো বলো ওদের আদর ওদের কাছে, আমার বাচ্চার আদর আমার বাচ্চার কাছে, ওদের সাথে সম্পর্ক কি? সে তুমি একটু বুঝাও ওদের যে আসলে আমি তোদের ভালোবাসি, কিন্তু আমার বাচ্চার ভালোবাসাটা আলাদা, তোদের ভালোবাসাটা আলাদা। তো আমার ননাস ডিসিশন নিল এখানে থাকবে না, ঢাকা শহরে থাকবে না, এখান থেকে চলে যাবে। তো তারপরে আমার ননাসের হাজবেন্ডের চাকরিও ছিল না, তো অনেকদিন চাকরি ছিল না এরকম। তো আমার শাশুড়ি নাকি আমাদের ওর দুই ভাইয়ের কাছ থেকে নিয়ে আমার ননাসকে দিত সংসার চালানোর জন্য। তো এরকম নাকি অনেকদিন গেছে, আমি জানতাম না, এটা লুকায় হয়তো বা। তো যাই হোক, তারপরে আমার ননাস ডিসিশন নিল আমি এখানে থাকবো না, আমি আমার শ্বশুর বাড়ি চলে যাবো। তো শ্বশুর বাড়ি চলে গেল। তো যেদিন যাই সেদিন আমি যাইনি দেখতে। ও সরি, এর মধ্যে আমার মেয়ে হয়ে গেছে 2016-তে। সরি 2009 আমার আপনার বিয়েটা হয় 2006 সালে। সাথে বিয়েটা, তার 2008-এ আপনার বেবিটা হয়। না সরি, তাহলে 8-এই মনে হয় হয়েছে বিয়েটা, মনে করতে। নো ম্যাটার। তো 9-এ মেয়ে হয়,
আমার ওর জন্ম ডেটটা ভালো মতো মনে আছে। ওকে। তো 9 হওয়ার পরে ওরা দেখে, ওরা আমার ননাসরা আসে হাসপাতালে, অনেক কেয়ার করে, ওকে কুলে নেয়, অনেক কিছু করে, যে ওই বাবার মতন হয়েছিল, তো অনেক সুন্দর হয়েছিল, অনেক নাদুস নুদুস একটা রাজকন্যা বলতে পারেন, ছোটবেলার ছবি দেখলে বুঝবেন, অনেক সুন্দর ছিল আমার মেয়েটা। তা আমি না দেখেন ছোটবেলা থেকে টর্চার খাইতে খাইতে বড় হয়েছি, তো ওই যখন পেটে ছিল না, অল টাইম ভগবান তুমি যদি আমাকে ছেলে দাও কালো দিও, সমস্যা নাই, কিন্তু মেয়ে দিলে সুন্দর দিও। এই চিন্তাটা কেন ছিল? বিকজ আমি কালো ছিলাম, আচ্ছা, পছন্দ করতো না কেউ। হ্যাঁ, কি বিয়ে করছে কালো, শুকনা, হ্যাংলা, রোগা রোগা টাইপের মনে হয় অল টাইম। আমি আবার বলতে গেলে আপনাদের মধ্যে আছে না নামাজ রোজা করে সবসময়, তা আমি আবার ভগবানকে খুব ভালোবাসি। সবাই আঘাত দিলে হয়তো বা সে আঘাত দিতে পারবে না, আর সত্যি মিথ্যা তার কাছে জমা আছে, আর সে দেখতেছে যে আসলে সত্যিটা কোনটা আর মিথ্যাটা কোনটা। তো তাকে খুব ভালোবাসতাম। তো যখনই পূজা দিতাম এটা বলতাম, মেয়ে হলে তুমি ই করো। ও এর মধ্যে আলট্রাসাউন্ড আমার 7 মাসে হয়তো বা আলট্রাসাউন্ড দেখলাম যে মেয়ে না ছেলে। তো আমার খুব ইচ্ছা ছিল যাতে ছেলে হয়, কারণ এখনকার দুনিয়াতে মেয়েদের কেউ ভালোবাসে না। এটা আমি আসলে ছোটবেলা থেকে পাইছি না, ওইটা আমার ব্রেনের মধ্যে কাজ করতো। আসলে বুঝতে পারলাম ছোটবেলা থেকে মেয়েদের যেভাবে গড়ে তোলা হয়, ওরা কিন্তু ওই মেন্টালিটি নিয়েই বড় হয়। তা আমি সবসময় ছেলে চাইতাম, যে ছেলে হইলে ভালো হবে। আমার শাশুড়ি মানুষের কাছে বলতো যে ছেলে হইলে ভালো হবে, আবার আমার সামনে বলতো যে প্রথম বাচ্চা তো, যা ছেলে হোক মেয়ে হোক যেটা হয় সেটাই সুস্থ হইলেই ভালো। তো মেয়ে আল্ট্রাসাউন্ডে মেয়ে ধরা পড়ে, সেদিন বাসায় এসে আমি এত কান্না করি, মানে গেট লাগায়। তো আমার যে নার্স ছিল, উনি আমার ননাস ছিল, মানে পরিচিত আর কি। তো ননাস বলতেছে যে ওর মেয়ে হবে, এই জন্য ওর মন খারাপ, ওই কান্নাকাটি করতেছে। তো আমার গেট নক টক করে আমারে বের করে পানি টানি খাওয়াই বলতেছে, দেখো যা হয়েছে হয়েছে, এখন সবকিছু তো ভগবানের হাতে, তুমি টেনশন করো না, তা সুস্থ হইলেই হয়েছে, কোনো সমস্যা যাতে না হয়। তো যাই হোক, তারপরে মেয়ে হলো হাসপাতালে, সবাই গেল, আমার বোন গেল, আর সবাই গেল, সবাই ফোন দিয়ে ই করলো। আমার এর মধ্যে আমার ভাসুরের চাকরি ছিল না 6 মাস বা 1 বছর। আমার মেয়ে যেদিন হয় সেদিন আমার ভাসুর চাকরি পায়, ফোন আসে যে ওর চাকরি হয়েছে। তো আমার ভাসুরের নার্সরা বলতেছে, দাদা মিষ্টি খাওয়াবেন না, 2টা সংবাদ একসাথে পাইছেন, ভাস্তিও হয়েছে আবার চাকরিও হয়েছে। তো আমার ভাসুর খুশি হয়ে সবাইকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইলো হাসপাতালে সবাইকে। আমার এইটুক সেন্স ছিল। তারপরে আমি দেখলাম সবকিছু দেখার পরে, তারপরে আমার বেবিটা সিজারে হয়, অনেক পেইন ছিল। তারপরে সিজারে যে এত কষ্ট, আসলে মা হওয়া অনেক কষ্ট, তখন বুঝতে পারলাম। আর যখন পেটে ছিল তখন তো খালি দিন গুনতাম, কখন দিন আসবে। তো হওয়ার পরে ভালোই ছিল দিনগুলা। আমার ভাসুর তখন বুঝতো, আমার মেয়েকে এবার সবাই আদর করতো, আমার শাশুড়ি ভাসুর সবাই আদর করতো। আমার শ্বশুর ছিল তখন বেঁচে, আমার শ্বশুর এখন নাই। ও এর মধ্যে তো বাবা মারা গেছে বলি নাই। ও যখন 5 মাস আমার পেটে, তখন আমার প্রথম ম্যারেজ ডে হয় 2000 কততে, 9 মনে হয়, 9 হচ্ছে জুলাই হয়, আর আমার ডিসেম্বরে ম্যারেজ ডে হয়। তো ম্যারেজ ডের দিন আমার ননাসরা আসে, আমার ছোট ননাসটা রাগ করে আসে নাই, তো বড় ননাসটা আসে, অনেক মজা করি। আমি যা যা চাই, যা যা বলি সবই করে দেয়। তো আস্তে আস্তে তারপরে হয় অনেক হাসি ফাজলামি করি, ওর ফ্রেন্ড সার্কেল আসে, ছবি টবি তুলি, অনেক কিছু করার পরে আমার 15 দিন পরে আমি সকালবেলা ঘুমিয়ে আছি। তো হঠাৎ করে 7টা বাজে, সেই রাত্রেবেলা না আমার কেমন জানি ছটপট লাগতেছে। আমার মেয়েও তখন পেটে ছিল, তো বলছি মনে হয় ভাবতেছে যে ওর জন্যই হয়তো বা খারাপ লাগতেছে। তো তখন ওই 5 মাস। তো সকালবেলা আমার দিদি ফোন দেয় 7টা বাজে, তখন ভোর। আর দেখবেন সকালবেলা ফোন আসলে কিন্তু ভয় লাগে, সকালবেলা এবং গভীর রাত্রে নিশ্চয়ই কোনো দুর্ঘটনা ঘটছে, এই জন্য ফোন দিছে। তো
তো আমার ঘুম ভেঙে যায়, আমার হাজবেন্ডকে বলে, আমি শুনতেছি একটু সাউন্ডটা জোরে ছিল, বলতেছে দেবী কি তোমার সামনে? বলতেছে হ্যাঁ। কয় তুমি একটু দূরে যাও। বলতেছে কেন দিদি? পরে বলতেছে যাও, আমি বলতেছি। পরে আমার তো মন মানতেছে না কিছু একটা হয়েছে। ভাবতে পারি নাই, বাবার কথা কখনোই ভাবতে পারি নাই যে এত তাজা মানুষ, এত একটা লম্বা চড়া এরকম মানুষ যে চলে যাবে। কোন একটা অসুখ ছিল না, জ্বর ছিল না। তো বলতেছে ওরে বলো যে বাবা নাই আর দুনিয়াতে, বাবা চলে গেছে, ওর তো বাচ্চা পেটে, ওই যাতে কান্নাকাটি না করে, ও তো অনেক চিল্লা চিল্লা করবে, কান্নাকাটি করবে, ওর এগুলো থামায়ও। আমি তখনই শুনে ফেলছি ফোনে ওই যেগুলো বলতেছে। আমি তো আর মানে দুনিয়াতে নাই। অনেক কান্নাকাটি করার পরে তো আমি বলছি বাবাকে লাশ দেখা দেখবো। ও বলতেছে না, আমার বাচ্চার ক্ষতি হয়ে যাবে, তুমি সেই বগুড়া যাবে, 8 ঘন্টা জার্নি, তোমাকে যেতে দিব না। তো আমি বলছি তোমার বাচ্চা আগে না আমার বাবা আগে? তোমার বাচ্চা যাই হোক না কেন আমি যাব। সে যেতে দিবে না। আমি আবার দাদাকে ফোন দিয়ে, দাদা দেখ আমারে যাইতে দিবে না, আমার বাবারে আমি লাশ দেখা দেখো। আমি বাবারে কতদিন ধরে দেখি নাই। তারপরে দিদি আসলো সকালবেলা, বললো দেখেন ওর তো বিয়ের পরে ওই যায় নাই আপনার সাথে, আর বাবা মারা গেছে, না গেলে এলাকার মানুষও খারাপ বলবে, চলেন। আমার হাজবেন্ডের একটা অভ্যাস ছিল কি, জ্বর হোক যাই হোক ওর অফিস আগে, অফিস ছাড়া সে কিছুই বোঝে না এখনো। তো তারপরে দিদি আসার পরে আমরা সবাই গেলাম, আমি আমার হাজবেন্ড। যাওয়ার পরে সারা রাস্তা কাঁদতে কাঁদতে, আর বাবার সেই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়তো। আমাকে কাঁধে নিয়ে অনেক সাঁতার শেখানোর চেষ্টা করছে, পারে নাই। আমাদের ওখানে পুকুর ছিল, দুপুর বেলায় ভাত খাওয়ার আগে বাবা পুকুরে স্নান করতে যেত, আমাকে নিয়ে যেত। তো আমাদের না অনেক ঘোড়া ছিল, ভুলে গেছি, ঘোড়া পালতো বাবা, ঘোড়ার গাড়ি ছিল তখন, গাড়িগুলা ভাড়া দিত, ওই গাড়িগুলা ভাড়া পাইতো বাবা। তো ওরকম ঘোড়ার গাড়ি ছিল, আস্তে আস্তে একটা একটা করে সব বেঁচে ফেলছিল পরে লাস্টের দিকে। আজকে দেবী যেই প্ল্যাটফর্মটায় বসা, আপনিও চাইলে আগামী পর্বে এই প্ল্যাটফর্মটাতে বসতে পারেন, বাট তার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। বিকজ এখানটায় যে মানুষগুলো গত 3.5 বছর যাবত আসছেন, তারা কেউই আমাদের ব্যক্তিগতভাবে চেনা পরিচিত কেউ না। এখানে রেজিস্ট্রেশনের মাধ্যমেই তারা আসছেন এবং তাদের জীবনে ভালোবাসার প্রভাব, ভালোবাসাটা আসলে তাদের জীবনে কেমন, সেই জিনিসগুলো আমরা প্রতিনিয়ত জানতে পাই। এবং একটা বাবা মেয়ের মাঝখানে কতটা দূরত্ব হলে আলটিমেটলি যেটা হয় যে তিনি যখন সন্তান সম্ভব, তখন সেই সময়টাতে যদি আমার ভুল না হয়, আলটিমেটলি ওই টাইমটায় আসলে তার বাবা যে মানুষটাকে তিনি ভীষণ ভালোবাসতো, সেই মানুষটা পৃথিবী থেকে চলে যায়। আবারও ভেঙে পড়ে এই মানুষটা, এবং যেই মানুষটার হাত তিনি ধরেছিলেন সেই মানুষটার দ্বারাও কখনো কখনো তিনি কষ্ট পাচ্ছিলেন, এবং সেই কষ্টের কথাগুলো তিনি আজকে এখানটায় বলছেন, ভালোবাসার কথাগুলো বলছেন, ভালো লাগার কথাগুলো বলছেন। জাগো এফএম 94.4 চলছে লাভ স্টোরি, যেখানটায় আপনিও চাইলে আগামী পর্বে আসতে পারেন। আমরা যেটা করবো, সময় নষ্ট একদমই না করে আমরা দেবীর কাছে যাব, বিকজ দেবীর জন্য বরাদ্দকৃত যেই সময়টা আলটিমেটলি চলে যাচ্ছে। দেবী আগাতে হবে। তারপর কি হলো? তারপরে তো আসলাম বাবা লাশ দেখতে। তো এসে দেখি আমরা সারা রাস্তা বিশ্বাস হচ্ছিল না, আসলে মনে ফাজলামি মনে হচ্ছে। মারা যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত তিনি আপনাদের সঙ্গে থাকতেন না? না, কোনোভাবেই থাকতেন না। তিনি অ্যাকচুয়ালি কোথায় থাকতেন? পাবনাতে, তার এক ফ্রেন্ডের বাসায় ছিল। তো তার ফ্রেন্ড, আমাদের এলাকার যে তার ফ্রেন্ড ছিল, তারা খবর দিত যে তোমার বাবা ওখানে দেখছি, ওখানে আছে, ভালো আছে। তো আমি অনেক সময় যখন দেখা হইতাম বলতাম, আঙ্কেল বাবাকে বলেন না একটু যে আসার জন্য। তারপরে ইভেন বাবা মারার কিছুদিন আগে আমি না দাদাকে ফোন দিয়ে কান্নাকাটি করছি যে ভাই দেখ আমার না মেয়ে বাচ্চা পেটে, আমার না বাবারে খুব দেখতে ইচ্ছা করতেছে। তখন হয়তো বা আমার ভিতরে টান দিছে যে বাবা চলে যাবে, এরকম কিছু। কোনোভাবে কি সম্ভব বাবার সাথে দেখা করা? দাদারে বলছি, তো দাদা বলছে তুই পাগলামি করিস না, তো বাবা আসবে, তুই চিন্তা করিস না, তুই তোর মতন থাক, সংসার নিয়ে ভালো থাক। ওদের এই একটাই কথা ছিল সবসময়, সংসার নিয়ে ভালো থাক। তারপরে বাবাকে দেখতে গেলাম, সারা রাস্তা বিশ্বাস হচ্ছিল না। তারপরে ওখানে যায় যখন দেখি আসলেই বাবা শুয়ে আছে।
তো আমার দাদারা সবাই গোসল করাচ্ছিল তাকে, সান বলে যাকে, সান করাচ্ছিল। তো তখন দেখি আমি তো ঠিক থাকতে পারি নাই, বাবার পা ধরে অনেক কান্নাকাটি করলাম, অনেক কষ্ট পেলাম যে যে মানুষটাকে এত ভালোবাসতাম সেও চলে গেল। তো যাই হোক, পরে আমার হাজবেন্ড বলল, ও এখানে থাকা যাবে না, ওখানে যায় দেখে আমাদের বাড়িতে আত্মীয় স্বজন সব আছে, সবাই যার যার মতন, বাবাকে যখন শ্মশানে নেওয়া হয় তারপরে সবাই সবার মতন চলে যায়, কেউ থাকে না। আচ্ছা। তো ওরা তো আগের থেকেই আমাদের দেখতে পারতো না, আর আগের থেকেই বাবা যাওয়ার পরেই ভাবতো যে ও এখানে আর তো কেউ নাই তাদের। আমরা যে ভাস্তি বা ভাগ্নি যাই ছিলাম কেউ কখনোই কেয়ার করেনি। তো তোর আমার হাজবেন্ড বলতেছে যে কেউ নাই, তুমি এখানে থেকে কি করবা? তা আমি বলছি, দেখো আমি এখানে থাকি কিছুদিন মার কাছে, তুমি যাও, পরে দাদা বা দিদি তো যাবেই ঢাকায়, দিদি নিয়ে যাবে। বলছে না, আমি চাই না। আর ওদিকে উত্তরবঙ্গের ওদিকে প্রচুর ঠান্ডা তখন। বাবা ডিসেম্বরে 28 তারিখে মারা যায়। তো তারপরে আমাকে থাকতে দিল না, অনেক রিকোয়েস্ট করলাম, বললো না চলো যত রাতই হোক। সে 12টা বাজে চলে আসলাম। দাদা শ্মশান থেকে এসে দেখে আমি নাই, দাদাও কষ্ট পেল, আমাকে ফোন দিল যে তুই থাকলি না, বাবা চলে গেল, সাথে সাথে তুই চলে যাওয়া, থাকতে পারতি তো কয়দিন। সে দেখ ওই রাখবে না, বলতেছে এখানে থাকার দরকার নেই, চলো। পরে চলে গেলাম বাড়িতে। আমাদের 4 দিন ফল খেতে হয়, পরে বাচ্চা পেটে। তখন আমার শাশুড়ি বলতেছে যে তোমার খেতে হবে না, তুমি ভাত খাও। আমি বলছি না, যেটা নিয়ম সেটাই করবো। আমি কখনোই নিয়ম অমান্য করিনি, সে যতই কষ্ট হোক না কেন। পরে 4 দিন ফল খেলাম, পরে আমাদের শ্রাদ্ধ হয়, শ্রাদ্ধ টাদ্ধ করে সবকিছু করে এরকম হলো। তার কিছুদিন পরে আমার 5 মাস পরে আমার মেয়ে হলো। হওয়ার পরে তখন সবাই খুশি, সবাই আমার ভাসুর টাসুর বললাম না যে মিষ্টি খাওয়াইলো। আমার হাজবেন্ড সেদিন মানে ও আমাদের বাচ্চা হওয়ার 6 দিন পরে নাকি সবাইকে মিষ্টি খাওয়াইতে হয়। তো সেদিন মানে 20,000 টাকার মতন মিষ্টি কিনছিল সে অনেক, ওই যে বনফুল নাকি বলে, অনেক দামি দামি মিষ্টি। আমি বলছি তোমার এত টাকা খরচ কর কি, একবারই তো খাবো, সবসময় তো খাবো না। সবার বাসায় মিষ্টি দিয়ে আসলো। তো সেও অনেক খুশি ছিল যে আমার এত সুন্দর একটা মেয়ে হয়েছে। তো যাই হোক, আস্তে আস্তে ভালোই চললো সংসার। ওই সময়টা আমি সংসার ছাড়া কিছু বুঝতাম না। আমার লাইফ সংসার, মানে সাজগোজ, কোনো মানুষের সাথে চলতে গেলে সাজতে হয়, এটা করতে হয়, এরকম আদার্স আমার ভিতরে কিছুই ছিল না। নর্মাল একটা মেয়ে যেরকম থাকে ওরকম ছিলাম। মানে তারপরে আস্তে আস্তে দেখি কি মেয়ে হওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড আমাকে অ্যাভয়েড করা শুরু করলো। যে অনেক জায়গায় নিয়ে যেত না, দেখতাম যে সবাই অনেক স্মার্ট, অনেক সুন্দর, আর আমি সেই নর্মালি আছি, সাজতাম না ওরকম বেশি কিছু, আর ওরকম কিছু দিত না কিনে তখন যে এরকম কিছু করব। তো যেটুকু করতাম ওইটুকুই। তো আস্তে আস্তে আমার ব্রেনে কাজ করলো। তখন আমি সংসার পুরোপুরি সামাল দিই, রান্না করতে পারি, আমার মেয়ের প্রত্যেকটা জিনিস আমি করি। আমার শাশুড়ি অনেক সময় বলতো যে তুমি মেয়েকে ধরো, আমি রান্না করি, আবার অনেক সময় বলতো যে তুমি রান্না করো, আমি ধরি। তখন ভালোই বেশ মিলেমিশে ছিলাম। তো আমার ভিতরে কাজ করলো কি আমার একটা কিছু করা দরকার, ওর উপরে কত ডিপেন্ড করব, আর বেশি চাইলে তো দেয় না, চিল্লাচিল্লি করে, তো সেটা বলে, হ্যাঁ কিছু বলেই তো খোটা দেয়, বাবার বাড়ি থেকে কিছু দেয় নাই। তো আমি পাশে একটা পার্লার ছিল, পার্লারে যাই, যার পরে আমার অনেক ইচ্ছা যে নিজে কাজ শিখে পার্লার দিব। তো ওকে অনেক কষ্ট করে, রাজি হয় না সহজে, কোনো কিছুতেই সে রাজি না। আসলে আজকে আমাকে সাপোর্ট করলে বা আমি অনেক কিছু করতে পারতাম। তো অনেক লুকায় লুকায় যাই, যাওয়ার পরে আমার শাশুড়ি আমার পিছনে পিছনে যায়, যে দেখে যে আমি কই যাই। পরে যে দেখে যে আমি একদিন ভুরু প্লাক করতেছি একটা মহিলার। তো আমার যে ম্যাডাম ছিল ওনার কাছ থেকে আমি পার্লারের কাজটা শিখি। দেখে চুপ করে বসে আছে। বসে আসার পরে আমার সামনে আবার কিছু বলে নাই। রাত্রেবেলা আমার ভাসুরকে বলতেছে যে যা দেখি একটা মেয়ের ভুরু প্লাক করতেছে, ভালোই মনে কাজ পারে, কয়দিনে ভালোই কাজ শিখে গেছে গা। তো এটা বলার পরে তো আমার ভাসুর বলতেছে যে কোন জায়গায় এটা, পরে বলতেছে যে পাশে। তো যাই হোক, আসা যাওয়া করিয়ে শিখতে থাকি। শিখতে শিখতে ওখানে আমার একজনের সাথে ফ্রেন্ডশিপ হয় ফার্স্ট মে
পার্লারে মেয়ে। তো ওদের দেখি ওই আমাকে বলে যে দেখ আমার হাজবেন্ডটা এরকম আমাকে টর্চার করে, আমি যে এত টাকা কামাই করি এত কিছু করি তারপর আমার টর্চার করে, মারধর করে, কিছু হইলেই গায়ে হাত তুলে। আমি বলছি বোন দেখ তো আমারও একই অবস্থা, তুই তো অনেক কিছু করিস তারপরও তোরে মারে, আমি তো কিছু করি না। তারপরে তা আমারে মারবে না তো কারে মারবে? তো বলতেছে যে এটা লাইফ না, তুই অনেক কিছু করতে পারবি, শিখ, দেখ কত টাকা কামাস মাসে। তো এরকম করলে শিকার টিকার পরে ওই আবার বাসা থেকে বের হতে দিবে না, বলতেছে না কোনো শিখাশিখি নেই, সব বন্ধ। বলছি বাসার মধ্যে করে দাও, বাসার মধ্যে করি, আমি তো এখন ভালোই পারি। তো দিল না, দিতে না দিলে আস্তে আস্তে পরে এটা ভুলে যাই, আস্তে আস্তে আর হয় না ওই কাজটা। তারপরে আমার ভাসুর বলল যে তুমি টেলারিং কাজ শিখো, তাহলে তোমার ঘর থেকে বের হতে হবে না, তুমি বাসায় কিছু করবা। তো আমার ভাসুর নিজে টাকা দিল টেলারিং কাজ শেখার জন্য। তো আমি শিখলাম। তখন আমার শাশুড়ি আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো টেলারিং কাজ শেখার সময়। তো আসার পরে শিখলাম, 6 মাসে ভালোই কাজ শিখছি। তো এখন আমার অনেক ইচ্ছা যে নিজের একটা টেলার দিব, বাট তখন দেখেন কাজ শিখছি বাট আমাকে মেশিন কিনে দেয়নি। আমি অনেক রিকোয়েস্ট করছি, মেশিন না কিনলে তো কাজ শেখা সম্ভব না। তো এভাবে দেয় নাই। তো আমি আমার ভাসুরকে বললাম দাদা আমি যদি এই কাজটা করতে পারি ঘরের বাজারের সমস্ত টাকা পয়সা আমি দিতে পারবো। তো বললে বাবা কত দায়িত্ববান মানুষ, সে এখনো টাকা কামায় না, সে সব টাকা দিবে। তো এরকম মানে সবকিছুতে তারা উপহাস মনে করতো, কোনো কিছু সিরিয়াস যে আমি কিছু করতে পারবো খুব একটা কাউন্ট করতো না। তো তারপরে বাদ দিলাম, যা আমার তো কেউ সাপোর্টই করে না, আমি কি করবো, এসব দ্বারা আমার সম্ভব না। টেলারিং কিন্তু কম কথা না, অনেক ব্রেন লাগে। কাটাটা আমি ইজি পারতাম, ম্যাডাম বলতো তুমি এত সুন্দর কাটতে পারো বাট জয়েন্ট দিতে তো পারো না, তখন তো মাথা গোলমাল করে ফেলো। বিভিন্ন টেনশন থাকতো সংসারের, যে অনেক কিছু করতে হবে, আবার একটা মেয়ে আছে, তার অনেক কিছু দরকার। আমি জীবনে লাইফে যেগুলো ফেস করছি আমি চাই না আমার মেয়ে সেগুলো ফেস করুক। আমি সবসময় আমার মেয়ের সাপোর্ট দিব, আমার মেয়ে ভালো হলেও সাপোর্ট দিব, আমার মেয়ে খারাপ হলেও আমি সাপোর্ট দিব, কারণ আমি এগুলো পাই নাই আমার লাইফে। তো যাই হোক এরকম করলাম, করার পরে টেলারিং তো বাদ। তারপরে আস্তে আস্তে আমার ভাসুরের বিয়ের কথা চলতেছে। তা আমার ভাসুর বলতেছে যে আমি বিয়ে করব না, বিয়ে করলে এত অশান্তি, আর বিয়ে করলে আমার বউ একটা কাজও করবে না, তখন বসে বসে খাবে পায়ের উপরে পা তুলে, সেটা তো আমি সহ্য করতে পারবো না। আমার মা খাটবে আর উনি বসে বসে খাবে, এটা কখনোই সম্ভব না। তো এরকম তারপরে বিয়ে করলো না, 7 বছর পরে সে বিয়ে করলো। আমার মেয়ে স্কুলে ভর্তি করে দিলাম, দেওয়ার পরে আশেপাশে যাওয়া আসা করতাম, তখন আমি ওকে নিয়ে যেতাম। তখন না আস্তে আস্তে দুনিয়াটা দেখলাম, দুনিয়াতে শুধু সংসার করলেই সবকিছু হয়ে যাবে না, অনেক কিছু করতে হবে। বাহিরে সবার সাথে মিলতে গেলে স্মার্ট হতে হবে, নিজেকে সুন্দর করে তৈরি করতে হবে। আমি হঠাৎ করে চেঞ্জ হয়ে গেলাম, হঠাৎ করে না আমি আসলে মোটা হয়ে গেলাম, তারপরে একটু ফর্সা হলাম। তখন সবার বলতেছে বা এত সুন্দর বউ বিয়ে করছো, তোমার এই যেরকম তোমার বউয়ের সাথে এই যে অনেক ডিফারেন্স, অনেক কিছু অনেকে বলা শুরু করলো, অনেকে অনেক বাজে কমেন্ট করা শুরু করলো যে এই ঘরে এই বউ মানায় না, এরকম অনেক কিছু বললো। তো এরকম হতে হঠাৎ করে আমার বোনের সাথে আমার হাজবেন্ডের ঝগড়া লাগলো। আমার বোন নাকি রাস্তার মধ্যে আমার হাজবেন্ডকে অনেক অপমান করছে। একদিন মন্দিরের সামনে দেখা হয়েছে, তো উনি বলছে যে আমি যদি আমার বোনকে অন্য জায়গায় বিয়ে দিতাম তারা আমার ফ্যামিলি চালাইতো, আমাকে দেখতো, আমাদের সব কষ্টগুলা দেখতো, আর আপনার কাছে বিয়ে দিছি দেখে আমার বোনের কেউ কিছু আপনারা তো দিতেও পারেন না, উল্টা আরো চান যে এটা দেন নাই সেটা দেন নাই, খোটা দেন। তো এগুলো শুনে আমার হাজবেন্ড বলল ঠিক আছে, আমি অন্য জায়গায় বিয়ে দিলে যখন চাবে তাহলে আপনি নিয়ে যান, আপনার বোনকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দেন, দিয়ে বলেন তাদের কাছ থেকে নিতে। তো এই কথা জিত করে তারপরে আমার বিয়েতে যা যা দেওয়া হয়েছিল আমার হাজবেন্ড সব রাগ করে আমার বোনের কাছে দিয়ে আসে, স্বর্ণের জিনিস টিনিস। তো যে দেওয়ার পরে আমার বোন বলে ওইটা বিক্রি করে দিছে, বিক্রি করে নাকি তার আমার ভাই বোনের নাকি খরচ চালাইছে।
তো পরবর্তীতে আমার শাশুড়ি খোঁটা দিতে শুরু করলো যে কই জিনিসপত্রগুলা দিল, ওই তো আমার কাছে এসে দিতে পারতো যে মামিমা আপনার ছেলে এটা আমার কাছে দিয়ে গেছে রাগ করে, আপনি রাখেন। সেটা না করে সেই জিনিসগুলো বিক্রি করে ফেললো, টাকাগুলো খরচ করে ফেললো। এটা কোনো হলো? অলরাইট দেবী, আবারও আরেকটা বার আপনাকে থামাবো এবং এই ঘন্টা একদমই শেষবারের মতো দেবীকে আমরা থামাচ্ছি, বিকজ আরেকটা কমার্শিয়াল ব্রেক আমাদেরকে নিতে হবে। চলছে লাভ স্টোরি, যেখানটায় আজকে দেবী আছেন এবং তার কাছ থেকে তার মতন করে তার লাভ স্টোরিটা আমরা শুনছিলাম এবং ফিরবো আবারও দেবীকে সঙ্গে নিয়ে। বাট আপনাকে বলছি এই মুহূর্তে যেটা আপনি করে ফেলতে পারেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন। বা কেমন লাগছে এখন পর্যন্ত একটা মানুষের জীবনের যে গ্রাফটা, ওটা আজকে দেবী আসলে দেখাচ্ছে। যে স্বপ্নটা নিয়ে আলটিমেটলি দেবীর বিয়েটা হয়েছিল, আদৌ কি সেই স্বপ্নটা বাস্তবে পরিণতি পেল? আদৌ কতটুকু আজকে দেবী ভালো আছে? এবং আজকে ক্যাপশনটা দেখে অনেকেই কিছুটা আজ করতে পারছেন যে গল্পের শেষটা কোন দিকে যাবে। এবং গল্পের এখন পর্যন্ত যেটা যতটুকু আমরা বুঝতে পারছি, এটা মেন্টাল টর্চার বিভিন্ন ভাবে। কখনো তার ননাস তাকে নিয়ে উপহাস করছে, কখনো তার ফ্যামিলি মেম্বার, শ্বশুরবাড়ির যারা লোকজন, তার ভাসুর থেকে শুরু করে মানে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে তাকে দেখা যাচ্ছে যে উপহাস করছে বা ফান করছে। অত একটা মানুষকে কাউন্ট করা যে এই জিনিসটা, তিনি যেটা বলছিলেন যে ওই জিনিসটা তিনি তার শ্বশুর বাড়িতে পাচ্ছিলেন না এবং যার কারণেই তার ভিতরে একটু একটু করে ফ্রাস্ট্রেশন বা হতাশা যেমন নামক জিনিসটা তার ভিতরে একটু একটু করে বাসা বাঁধতে শুরু করলো। শেষ অব্দি কি হয়? আজকে দেবীর স্ট্রাগলের গল্পটা আমরা শুনছি, তার জীবনে তার ভালোবাসার যে মোমেন্টটা, ভালোবাসার মানুষের সঙ্গে কাটানো টুকরো টুকরো স্মৃতি, ছোট্ট ছোট অনুভূতিগুলো নিয়ে তিনি বেঁচে আছেন। এবং অফেয়ারে তখন একটু আগে যখন তার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং এর আগেও যখন ওভার ফোন আমরা কথা বলছিলাম, তখনও তিনি একটা জিনিস বলছিলেন যে লাইফে বেশ কয়েকবার সুইসাইডের চেষ্টা। তো এই জায়গাটায় আমরা একটু আসি দিবি, এটা কেন ছিল? ওই বলতো কি যে মার সাথে যখন ঝগড়া লাগতো, মানে আমার শাশুড়ির সাথে, তো বলতো যে আমি তো মার গায়ে হাত তুলতে পারবো না, ওই জিদটা তোমার উপরে ঝাড়ি, তোমাকে মারি। এখন কি করব বলো, আমার মাথা তখন ঠিক থাকে না, আমি কি করব বুঝতে পারি না। তো এরকম অনেকবার হয়েছে যখন ওই আমাকে মারছে, আমি ওই বের হওয়ার পর আমি গেট নক করে সুসাইড করার চেষ্টা করছি এবং স্লিপিং পিলো খাইছি অনেকবার। এই স্লিপিং পিল গুলা কি জন্য? মানে আপনাকে ফিজিক্যালি টর্চার করতো, ফিজিক্যালি আর মেন্টালি? দুইটাই, মানে কিছু হলেই গায়ে হাত দিত, কিছু হলেই। আপনি কখনো প্রশ্ন করতেন না যে মানে গায়ে হাত তোলাটা কেন আসলে? আমি তো বললাম একটু আগে যে বললো মার সাথে তো আর মার সাথে খারাপ বিহেভ করতে পারি না, যখন মাথা ঠিক থাকে না তখন আমি তোমারে মারি। আচ্ছা, এই মানুষটাই আবার আপনি বললেন যে প্রায় 20,000 টাকা খরচ করে মিষ্টি বিতরণ করলো মেয়ে হওয়ার পর। তো যাই হোক, তারপরে এরকম আমি অনেকবার চেষ্টা করি, তো 4-5 বারের মতন। একবারও আমার হয় নাই, আমার দ্বারা হয় নাই, না হলে হয়তো বা আমি এখানে আসতে পারতাম না। তো আস্তে আস্তে আপনার কি মনে হয় যে ওই কাজটা যদি আপনি করতেন ওটা আপনার জন্য ভালো হতো? আমার কাছে তাই মনে হয়। কেন, মানে সেটা কেন মনে হচ্ছে এখন? তাহলে আজকে আপনার যেই সন্তান, তার ভবিষ্যৎটা কি হতো? আসলে মানুষ বেঁচে থাকে হয়তো অনেক কিছু স্বপ্ন নিয়ে বা অনেক কিছু ভাবে যে আমি এটা পাবো, আমার এটা পাওয়ার যোগ্য, আমি এটা পাবো। বাট ওরকম কিছু আমার লাইফে পাই নাই। মানে আমি যেটা রিজার্ভ করি আমার নিজেকে, কোনো কিছু না আমার নিজের ফ্যামিলি দিয়ে, না আমার শ্বশুর বাড়ি দিয়ে, কোনো দিক দিয়ে কখনোই পাইনি। তো এরকম অনেকবার সুসাইড করার পরে তো আমার হাজবেন্ড বলে যে তোমার কিছু বললেই তুমি মরার চেষ্টা করো, মরা কি এত সহজ? এখানে মরলে আমাকে জেলে নিয়ে যাবে, আমার ফ্যামিলিকে নিয়ে যাবে, তুমি বাইরে যাই মরো, যাও তুমি বাইরে যাই মরো, এখানে মরার কি দরকার, আমাদের ফাঁসাতে চাও? তো এগুলো নিয়ে অনেক ঝগড়াঝগড়ি হয়, তার সাথে তকাতকি করে হয় অনেক। তো আস্তে আস্তে তারপরে যে বললাম আমার বোনের কথা, যে ওই জিনিস বিক্রি করে ফেলে সবকিছু। তো আস্তে আস্তে এরকম আমাকে খোঁটা দেওয়া শুরু করে যে তোর বোন দেখ কত নিচ, জিনিসগুলো দিছি এগুলো সব করে ফেলছে, খেয়ে ফেলছে, দেয় নাই আমার কাছে কিছু। তো আস্তে আস্তে এরকম দিন যায়, আমার ফ্যামিলির সাথে আমার সম্পর্ক ভালো থাকে না। মানে আপনার শ্বশুর বাড়ির সঙ্গে? বাবার বাড়ির সঙ্গে। আচ্ছা। তো ওই যে আমার জিনিসগুলা আমি চাই পরবর্তীতে, যে আমার হাজবেন্ড ওকে রাগ করে দিয়ে গেছে তাই বলে তুই বিক্রি করে ফেলবি, ওগুলো তো আমার জিনিস, আমাকে দিয়ে দিতে, মামা দিছে, তারপরে আমার আত্মীয় স্বজনরা সবাই আমাকে দিছিল অনেক কিছু মিলে। তো যাই হোক, তারপরে ওইটা আর দেয় না। তারপরে আমার শ্বশুর বাড়ি নিয়ে আমি এক সময় বাদ দেই যে আমার বাবার বাড়ি বলতে কেউ নাই,
আমার শ্বশুর বাড়ি সবকিছু। আমার বাঁচলে আর আবার ফোনে বলতো তুই মরলে ওইখানেই মরবি, আমরা তাও তোরে দেখবো না। আর আমাদের হিন্দুদের মধ্যে আর কোনো কিছু বিয়ে টিয়ে হয় না, তোর বাঁচলে ওখানেই বাঁচতে হবে, মরলে ওখানেই মরতে হবে। তো আমি এটা একসময় মেনে নিছিলাম যে এটাই মনে হয় আমার লাইফ, এরকম করেই বাঁচতে হবে। আর ওদের মন জোগায় চলতে হবে শ্বশুর বাড়ির। এখন বাবার বাড়ি বলতে কেউ নাই। তো আস্তে আস্তে এরকম সম্পর্ক শেষ হওয়ার পরে আমার আস্তে আস্তে কিভাবে জানি একদিন ওই আমার বোন ফোন দিল যে আমার মেয়েকে ওর দেখতে ইচ্ছা করতেছে, তাহলে আয় বাসায় দেখে যা। পরে আসলো, তারপরে আবার মিল হলো বোনের সাথে। তারপরে আমার দাদা আবার জব পাইলো ঢাকায়, ওই আবার চলে আসলো ঢাকায়। তো আসার পরে আমি বললাম যে আমার না আসলে বাবাকে যেভাবে ভালোবাসতাম না, দাদাকে ওইভাবেই ভালোবাসছি। তো কখনো ওই যে আমার দাদা বা অন্য কিছু আমি মানে সবসময় বাবার চোখে দেখতাম যে এটা আমাদের গার্জেন, এটা আমার অনেক কিছু, ওই আমার সবকিছু, ভালো মন্দ সবকিছু ওর কাছেই বলবো, কার কাছে বলবো। তারপর আমি বললাম কি ভাই তুই অন্য জায়গায় বাসা নিস না, এখানে ঢাকা শহর মেরে টেরে ডাস্টবিনের ভিতরে ফালায় দেয়, তারপর ড্রেনের মধ্যে অনেক হাউসের মধ্যে ফেলে দেয়, তোর কাছ থেকে সবকিছু কেড়ে নিয়ে তোকে মেরে ফেলবে, তুই ভাই আমার কাছেই থাক, তোর কোথাও যাওয়ার দরকার নেই। তো এর মধ্যে আবার আমার শাশুড়ি আবার আলাদা হয়ে গেছে, আবার আলাদা হয়ে তারা বাসা নিয়ে চলে গেছে, আমরা ওই আগের বাসায় ছিলাম। তো আমার 2 রুম ছিল, তো দাদা আমার আবার রুমে থাকতো। তো দাদা থাকার পরে দাদা বলতেছে ঠিক আছে তোর এখন কেউ নাই, আমি আছি। পরে ওই আবার ওকে দেখতো অনেক, আমার মেয়েকে। তো ওই অফিস থেকে আসার পরে ওর আবার এই অফিস ভালো লাগতো না, ঢাকা শহরে বদ্ধ জায়গায় তো থেকে অভ্যস্ত না, ওই আবার পালায় চলে গেছিল বাড়িতে বগুড়ায়, বলে আমার দোকানই ভালো। তো মামা আবার ওকে মেরে টেরে নাকি ঢাকায় নিয়ে আসছে, বড় একটা ব্যাংকে জব করে। তো ওই জবটা ওই ছাড়তে চাইছিল, পরে মামা ছাড়তে দেয়নি। তো যাই হোক আমার বাসায় ছিল, আমার দেখতো, আবার সপ্তাহে সপ্তাহে অনেক কিছু বাড়ি থেকে নিয়ে আসতো, বগুড়ার দই তো বিখ্যাত, তো দইও নিয়ে আসতো অনেক কিছু। তো আমার বোনেরা ভাবতো কি আমার দাদা জব করে যে টাকাগুলা পায় ওগুলা মনে হয় দেবীকে দিয়ে দেয়, আমার বোনেরা এগুলা ভাবতো। তো আমাকে ফোন দিয়ে বিভিন্ন গালিগালাজ করতো যে ভাইরে এই জন্য রাখছিস যাতে ভাই তোরে টাকা দেয়, ভাই তোরে চালায়, এখন তো তোর কেউ নাই, সবাই তো আলাদা হয়ে গেছে, আর তোর হাজবেন্ড কয় টাকা কামায়, এরকম করে বলতো। তো যাই হোক একদিন 2 দিন ঝগড়া করতো, অনেকদিন ঝগড়া করতো। তো দাদা বললো দেখ আমি তোর ভালোর জন্যই আমার এখান থেকে যেতে হবে, নাহলে বোনেরা এসে এসে তোকে গালিগালাজ করবো। এর মধ্যে আমার বোনেরা এসে একদিন আমাকে মেরে যায়। আচ্ছা এটা কেন? আমার দাদার সবকিছু আমি নিয়ে নিচ্ছি, দাদা চাকরি করে সবকিছু ওদের দিচ্ছে না, কিন্তু দাদা মাত্র নতুন জবে ঢুকছে, ওই টাকায় পায় কয় টাকা যা আমাকে দিবে, ওর হাত খরচ আছে, আমার মা আছে, সবার চালাইতে হয় না। তো আর ওই আমার বোনদের এতটুকু নলেজ নাই যে আমার দাদা কখনো মিথ্যা কথা বলবে না, আমি যেরকম আমি মিথ্যা কথা বলতে পারি, আমার দাদা তো বলবে না। ওর কাছ থেকে জিজ্ঞাসা করতে পারতো যে ভাই তুই কি ওরে টাকা দিস না, ওই তোরে টাকা দেয় না, কি জন্য থাকিস এখানে ওর বাসায়। তো আমার বাসায় 7-8 মাস ছিল আমার দাদা। তো দাদা বলতেছে যে এইভাবে তোরে মারছে, আমাদের বাড়িওয়ালা বলতেছে যে আমার বোনেদের নামে কেস করবে, বলতেছে যে এগুলা কে, এদের নামে কেস করব, এরা কেন আমার ভাড়াটারে এসে মেরে গেল। আমার মেয়ে তখন 2 বছর হবে। তো আমার হাজবেন্ড বলতেছে না ওরা বাইরের কেউ না, আমার সম্বন্ধী হয়, আমার বোনের এই বইয়ের বড় বোনেরা হয়, ওরা 2-3 এসে আমাকে মেরে গেছে। নিজের বোন এরকম, নিজের বোনেরা নিজের বোনরে মারে, মানুষ বসে একটা মিটিং করে, যেই প্রবলেম সেই সলভ করে, এভাবে মারধর করে। আমারে পুরা ইচ্ছা মতো চুল টুল টেনে মনে করেন গলায় কানে নাকে যেগুলো ছিল সব হারায় ফেলছিল, ছিঁড়ে ফেলছিল গলার চেন। তো এর মধ্যে গেল ওদের সাথে আবার সম্পর্ক খারাপ। দাদারে লুকায় লুকায় ফোন দিতাম, ভাই খাইছিস, ভাই কই তুই অফিসে, ভাই আয় না একটু, আমার মেয়েটারে একটু ধর না, আমি রান্না করব, ভাই এটা কর না। মানে পাশে ছিল তো ওরে বিরক্ত করতাম, আসতো, ভাইরে কখনো না বলতো না যে আমি আসতে পারবো না। তো এরকম করলে ভাইয়ের সাথে সম্পর্ক ভালো ছিল, বোনদের সাথে সম্পর্ক ছিল না আস্তে আস্তে। তো নষ্ট হওয়ার পরে ওরা আবার আলাদা বাসা নেয় বোনেরা ঢাকায়, সব বোনেরা চলে আসে ঢাকায়, মা সহ সবাই ঢাকা আসা শুরু করে, বা দাদার চাকরি। তো এইভাবে করতে করতে অনেক দিন গেল, যাওয়ার পরে তারপরে হঠাৎ করে আমার বড় বোনের বিয়ে ঠিক হলো।
বড় বোনের বিয়ে ঠিক হলো, তো আমাকে বলে নাই ওর যে বিয়ে ঠিক হয়েছে। তো আমি অন্যজন বলতেছে, কিরে তোর দিদির বিয়ে যাবি না? বলছি আমার তো বলে নাই দিদির বিয়ে। বলতেছে যে হ্যাঁ ওরকম একটা ছেলের সাথে বিয়ে ঠিক হয়েছে। তো আমি বলছি আচ্ছা বলুক তারপরে যাব। তো আমার ভিতরে না কখনোই মানে আপনি আমাকে গালি দিলেন আজকে, আমি কালকে ভুলে যাই, যে আমার মনে থাকে না, থাক যা হয়েছে হয়েছে। মানুষই তো ভুল হইতেই পারে, আবার ঠিক হয়ে যায় আস্তে আস্তে। সবসময় না সবার ভিতরে ভালোবাসা খুঁজি, এখন অব্দি ভালোবাসা মনে হয় যে সে যদি আমার জন্য একটু করে মানে জানটা দিয়ে দিই আমি তার জন্য, মানে এরকম মনে হয়। তো দিদি, আমি একজনকে বলছিলাম দিদি যদি আমার না বলে আমি যাব না বিয়েতে। তো এর মধ্যে অনেক ঝগড়া লাগে ওর সাথে বিয়ে নিয়ে, এটা সেটা, যে আমার বিয়েতে এখন তোরা কেউ নাই, আমি তোর বিয়েতে ছিলাম, আমি তোর বিয়ে দিছি, অথচ আমার বিয়েতে ওরকম কিছু করে নাই, ওই আমার হাজবেন্ড সবকিছু করছে। তো যাই হোক, তারপরে ওই আমার বাসায় আসলো, আসার পরে আমার শ্বশুর শাশুড়ি সবার কাছে বললো যে আমার বিয়ে, ওই যদি না যায় তাহলে বিয়ে কিভাবে হয়, ওই তো সবার আগে বিয়ে হয়েছে, ওই সবকিছু জানে, ওই এক্সপার্ট সব দিক দিয়ে। তো আমার শাশুড়ি বললো থাক মেয়ে, তোমারও মেয়ে আছে, যাও, যে করে টোরে যেভাবে ভালো হয় করো। পরে ওর বিয়েতে সব খাটাখাটনি করলাম। ওর একটা ফ্রেন্ড ছিল, ওই ফ্রেন্ড আর আমি যত খাটনি, আর নিজের বোন তো কখনো পর ভাবি নাই। তো যতটুকু সম্ভব আমি না খেয়ে ওর বিয়েতে দৌড়াইছি। এখন সব ভুলে গেছে সে, তার এগুলো মনে নাই। একটা মাথার মধ্যে কেমন জানি বোঝার মতন টেনশন ছিল যে আসলে আমার দিদির বিয়েটা তো দিতেই হবে যেভাবে হোক। তো বিয়ে হলো, হওয়ার পরে ওই চলে গেল শ্বশুর বাড়ি। তো আমার আরো বোনরা ছিল আলাদা বাসা নিয়ে, মার সাথে ছিল। তো এর মধ্যে আমার দাদা আলাদা থাকে, আমার মা আমার বোনেরা আলাদা থাকে, ওদের সাথেও মিল নাই তেমন। তা যাই হোক, তারপরে গেল আস্তে আস্তে এরকম। তো আমার বোনরে আমি যেটুক পারছি আমার বোনের বিয়েতে দিছি। তো আমার বোন বলতেছে আমি তো তোর বিয়েতে কিছু দেই নাই, তুই আমারে দিস কেন? আমি বলছি যে দিব না মানে, তোরে আমি না দিলে কে দিবে, কেউ তো নাই এখন তোর। তো এরকম হলো, হওয়ার পরে তখন সম্পর্কটা ভালোই ছিল। ও এর মধ্যে আমাকে একজন প্রপোজ করছিল যে আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে দেখে মনে হয় কি যে অল টাইম একটা টেনশনের মধ্যে থাকো, মানসিক রোগীর মতন থাকো। আসলে আমি এখনো মানসিক রোগী হয়ে গেছি, কারণ কাউকে না সহজে বিশ্বাস করতে পারি না, প্লাস হচ্ছে সবার প্রতি না মন উঠে গেছে কেমন, মানে এই যে 2 দিন পরে এই মানুষটা আমারে ধোকা দিবে এরকম মনে হয়। তো উনি আমাকে অনেক স্বপ্ন দেখাইছিল, অনেক কিছু করবে, আমার দুঃখগুলো শুনছিল। তো দিদির বিয়ের সময়ই ওনার সাথে আমার পরিচয়। তারপরে আস্তে আস্তে দেখলাম যে না, ফল্ট, আসলে দুনিয়াতে সবাই ফল্ট, সবাই নিজের স্বার্থ বুঝে। তারপরে আর কথা বলা সব শেষ। তো উনি বলছিল আমাকে যে তোমাকে বিয়ে করবো, এটা সেটা অনেক কিছু স্বপ্ন দেখাইছিল। তারপরে আস্তে আস্তে বুঝতে পারলাম যে না, মানুষ ধোঁকাবাজ সবাই হয়, সরে গেছি ওখান থেকে। তারপরে আবার সংসার লাইফ শুরু করলাম, মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম, স্কুলে এটা সেটা প্রোগ্রাম এটা সেটা। তারপরে আমার কিছু ফ্রেন্ড হলো, ক্লোজ ফ্রেন্ড হলো 2টা, ওদের সাথে অনেক টাইম স্পেন্ড করতাম, এখানে যাওয়া ওখানে যাওয়া। ওরা আসলে আমি যে এত গরিব, ওরা আমাকে কখনো বুঝতে দিত না যে আমি গরিব। ওরা অনেক কোটিপতি, ঢাকা শহরে তাদের অনেক ফ্ল্যাট আছে, গাড়ি আছে। তো ওদের সাথে আমি ঘোরাফেরা করতাম অনেক জায়গায়, ওরা অনেক মজা দিত আমাকে। তো এরকম করতে করতে আস্তে আস্তে ভালোই কাটলো দিনকাল। তো গেল। আপনার হাজবেন্ডের সঙ্গে সম্পর্কটা কেমন? হাজবেন্ডের সাথে সম্পর্ক মানে একটা ভারী বাত্তিক ওয়াইফ আর বউ যেভাবে থাকে, অনেক বয়স হয়ে গেলে যা থাকে নরমালি, আমাদের ভিতরে কোনো রোমান্টিকতা, কোথাও ঘুরতে যাওয়া, নিয়ে যাওয়া, শপিং করা, এগুলো কখনোই পাই নাই, আশাও করি নাই, মানে আগে থেকেই ছিল না। পাই নাই। আমি জোর জোর করে চলো আজকে মন্দিরে যাব, চলো আজকে একটু খাবো বাইরে, চলো আজকে এটা করব। তারপরও যেত, আবার বাসায় এসে অশান্তি করতো। তারপর একসময় ভাবতে থাক, ক্ষণিকের তো আনন্দ, এই আনন্দ না করি, এই আনন্দ আমার দরকার নেই। বাসায় এসে আবার অশান্তি করবে যে তোমার জন্য আমার এটা গেছে, তোমার জন্য আমার এত খরচ হয়েছে, এগুলা বলতো। তো আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম সব। আমার ওই 2টা ফ্রেন্ডের সাথে আমি অনেক ক্লোজ হয়ে গেলাম, মেয়ে ফ্রেন্ড। তো ওদের সাথে বেশি টাইম স্পেন্ড করতাম। আস্তে আস্তে সবকিছু ঠিক হলো, নর্মালি হলো। তো চিন্তা করলাম কি আসলে এইভাবে দিন যায় না, আমার অনেক কিছু করা দরকার। তো আমি অনেক কিছু অফার পাইছি, ফটোশুট, নাটক, সঙ্গে, মিউজিকে, ভিডিও,
ইভেন কিছুদিন আগে একজন আমাকে ফিল্মের অফার দিছিল, বাট আমার তো সম্ভব না, আমার হাজবেন্ড কখনোই দিবেন আমাকে। সাধারণ সেলাই ফোড়া, এই পার্লারে কাজ, এগুলোই সে করতে দেয় নাই, আর এগুলো তো অনেক বড় ব্যাপার। তো আমার ভিতরে একটা জিনিস কাজ করতো, আসলে আমি অনেক কিছু করতে পারতাম যদি আমার পাশে কেউ থাকতো ওরকম সাপোর্ট দেওয়ার মতো, ওরকম কেউ পাইনি লাইফে। তো এরকমই যাচ্ছে লাইফ। যাওয়ার পরে ইদানিং এর কথা বলবো, ইদানিং কিছুদিন আগে আমার, মানে কিছুদিন না, 3-4 মাস হবে আমার মেজ বোনের বিয়ে হয়। মেজ বোনের বিয়ে হওয়ার পরে, তো আমার মেজ বোনের বিয়ে হওয়ার পরে বিয়ের মধ্যে আমার কিছু টাকা ছিল জমানো, আমার আর আমার মেয়ের। তো আমার হাজবেন্ড বলতেছে আমার হাত এখন খালি, তুমি দাও, আমি তোমাকে পরে দিয়ে দিব। আর সবচেয়ে বড় কথা কি, আমার হাজবেন্ডকে আমি ভালোবাসি না বাসি, তাকে আমি সম্মান করি। আর একটা জিনিস, আমার ফ্যামিলি মিথ্যা কথা বলতে পারে, বাট আমার হাজবেন্ড মনে হয় না মিথ্যা কথা বলে। মানে আমি তাকে এতটাই ভালোবাসি নাকি জানি না, পছন্দ করি বা সম্মান করি। মানে একটা প্রশ্ন এই মুহূর্তে আপনাকে করতেই হচ্ছে, সেটা ফ্যামিলির সঙ্গে, মানে যেই ফ্যামিলির প্রতি আলটিমেটলি আপনার টানটা ভীষণ ছিল, বাবার একটা জায়গা ছিল যে জায়গাটা আপনি ভীষণ মিস করতেন তাকে, তবুও সেই ফ্যামিলিটার সঙ্গে একটা ভালো রিলেশন ছিল। তো এই ফ্যামিলিটাই আস্তে আস্তে আপনার কাছে ভিলেন কেন হয়ে গেল? ওরা আমাকে সবসময় নেগেটিভ ভাবছে কি ভাবে। ওটা কি বিয়ের আগ থেকে? আচ্ছা, একদম ছোটবেলা থেকে, তুই বাজে, তুই পচা, তুই ভালো না, তুই বাজে মেয়ে, এরকম সবসময় বলতো। আমার দোষ কি রে ভাই? তারা আমাকে দেখা, আমার নিজের মানুষ আমাকে অফার করে, আবার আমার ফ্যামিলির কাছে বলে তোর বোনটা ভালো না, তোর বোন অনেক খারাপ, অনেক বাজে। এই কথাগুলো কে বলতো? আমার নিজের কাজিনরাই যাই বলতো আমার বোনের কাছে, বলে বলে আমার বোনদের খারাপ বানাইতো, আমারে খারাপ বানাইতো। তো যাই হোক, এরকম করার পরে ইদানিং তো আমার বোনের বিয়েতে এরকম আমি একটা স্বর্ণ কিনে দিই, দেওয়ার পরে তো আমার হাজবেন্ড বললো না যে তুমি দাও, আমি তোমাকে পরে টাকা দিয়ে দিব, আমার কাছে এখন টাকা নেই। তো বিয়েতে গেল, যাওয়ার পরে একদিন আমার হাজবেন্ডের সাথে, এখন দেখেন প্রতিটা সংসারেই ঝগড়া লাগে ছোটখাটো ব্যাপার নিয়ে, আর আমার হাজবেন্ডের প্রচুর সন্দেহবাজ। সন্দেহবাজ কোত্থেকে, আমরা গত পর্বেও যে গল্পটা শুনছিলাম সেখানেও দেখছিলাম যে ওয়াইফের প্রতি হাজবেন্ডের প্রচুর পরিমাণে সন্দেহ। ওর সন্দেহ ওখান থেকে। কবে থেকে আপনি টের পেলেন যে তার ভিতরে সন্দেহ জিনিসটা একটু পরিমাণে বেশি হচ্ছে? যে আমি বললাম না, একটা ছেলে আমাকে পছন্দ করলো, আমার বোনের বিয়েতে পরিচয় হয়েছিল, সেই কথাটা ওই জানতো। আমি যে কথা বলতাম, আমার শাশুড়ি দেখতো যে আমি কারোর সাথে কথা বলি, তো কাউরে পছন্দ করি, তো এটা আমার শাশুড়ি মানে বলছে কিছুটা। তারপর থেকে না, সে আমাকে একদম নজরবন্দি করে ফেলে, মানে আমার চোখ যেখানে তার চোখ সেখানে, আমি যেদিকে যাব সে সেখানে যাবে, এরকম একটা বিষয়। তো আমি কখনো আজাদি লাইফটা আমি এনজয় করতে পারিনি, যে সবসময় ভাবতাম আমার ভিতরে, মানে আমার পিছনে কেউ আছে, আমার কেউ দেখতেছে, এরকম একটা ভয় কাজ করে সবসময়। আমি কিন্তু খারাপ কাজ করি না এরকম কিছু, তারপর আমার ভয় লাগে। তো যাই হোক, তারপরে দেওয়ার পরে কিছুদিন মানে বিয়ের ওর কিছুদিন পরে আমার হাজবেন্ডের সাথে ঝগড়া লাগে একটা কি ব্যাপার নিয়ে। তো আচ্ছা, এখনকার যুগে ফেসবুক সবাই ইউজ করে, ওরা যদি বলি সবাই ইউজ করে, বলে সবাই খারাপ হলে কি তুমি খারাপ হবা? সবাই ইউজ করলে তোমার ইউজ করতে হবে, ফেসবুক ইউজ করা যাবে না, কোনো কিছু ইউজ করা যাবে না। মানে বলে না, গ্রামের বইয়েরা যেভাবে থাকে, শাড়ি টাড়ি পরে মাথায় তেল তেল দিয়ে শুধু রান্না বাড়া করবে, খাবে, আর বাচ্চা স্কুলে নিয়ে যাবে, বাসায় চলে আসবে, ওরকম একটা লাইফ ওই চায়, উনি চাচ্ছে। বাট আমি তো সবার সাথে এখন মিশে ফেলছি। আমি তো আগে গাইয়া ছিলাম, এখন তোর জন্য আমি স্মার্ট হয়েছি, তোর জন্য আমি, তখন তুই গাইয়া পছন্দ করতি না, আমাকে অ্যাবাউট করা শুরু করলি যে ও কেমন জানি টাইপের, আরো সুন্দর হইলে ভালো হইতো, এটা সেটা। যখন আপনি স্মার্ট হয়ে গেলেন, যখন একটু চেঞ্জ করলেন নিজেকে তার জন্য, তখন আবার তার সেটা ভালো লাগে না, যে আগেই ভালো ছিল, আগের লাইফটাই ভালো ছিল। তা এখন ভাই তোর জন্য তো আমি বারবার চেঞ্জ হতে পারবো না, এখন তো আমি চেঞ্জ পুরা, আর আমি এখন অনেক স্টাইল করতে পারি, চাইও তো, যেগুলো অনেক কিছু করতে পারি না। তো ওই আমাকে কখনো এইভাবে পছন্দ করে না, ও একটা ভারী বাত্তিক মেয়ে চায়। তো আমার ছোটবেলা থেকে সেই বাচ্চা স্বভাবটা এখনো যায় না, এখনো আছে। আর মনে হয় না, আমারে বলে তুই 30 বছর 50 বছর হলেও তোর এই স্বভাবটা যাবে না, এই বাচ্চাদের মতনই থাকবি। অনেক সময় মন খুলে হাসি, বেশি কথা বলে ফেলি, এটা তার কাছে পছন্দ না।
দেবী, আপনার কি মনে হয় না যে দুজনের বয়সের গ্যাপটাই অনেক কি তাহলে difference। মেইন প্রবলেম? আমার কাছে সেটাই মনে হয় এখন। সে আমাকে বোঝে না, আমি বুঝি সে কি চায়, সে কি পছন্দ করে, বাট এখন সেটা সম্ভব না আমার দ্বারা। হবে যখন হয়তো বয়স্ক হয়ে যাব, বুড়ি হয়ে যাব, তখন ওইভাবেই থাকবো, কোনো সাজগোজ থাকবে না, কোনো ফ্যাশন থাকবে না। এখন আসলে দুজনের মধ্যে সম্পর্কটা কেমন? এই যে সংসার করি, একটাই দায়িত্ব, সংসার নিয়ে একই ছাদের নিচে থাকা হয়, মেয়েকে স্কুল পাঠাতে হবে, আমি নিয়ে যাই, আমি নিয়ে আসি, সবকিছু করি, মানে একটা দায়িত্ব। এই দায়িত্বের মধ্যে কোনো ভালোবাসা, কোনো রোমান্টিকতা। যদি প্রশ্ন করা হয় দেবী, মানে সংসারটা কি আপনি মন থেকে করছেন নাকি দায়িত্বের জায়গা থেকে করছেন? দায়িত্ব, মানে ভালোবাসাটা সেখানে নেই আমার কাছে নেই। আমি যদি এই সংসার থেকে পালাতে পারতাম, মনে হয় যে আমার মতন হ্যাপি কেউ হতো না। আমার কাছে বর্তমানে তাই মনে হয় এখন। বাট আপনি তো মানে আলটিমেটলি এই জায়গাটাই আজকের লাভ স্টোরি, আমি আবারও বলছি, দেবীর এখনকার যে কথাগুলো এই জায়গায় হচ্ছে অনেক কিছু বলে দিবে। আলটিমেটলি আজকে অনেকেই খুঁজছিল যে টুইস্টটা কোথায়। প্রত্যেকটা স্টোরিতেই আসলে মানে পরতে টুইস্ট থাকে না। আজকের লাভ স্টোরিটা কিছুটা অংশে মানে কখনো কখনো লাভ স্টোরি, আবার কখনো কখনো লাইফ স্টোরি। হ্যাঁ, এক্স্যাক্টলি। বাট এই কারণেই দেবীকে আমরা সুযোগটা করে দিয়েছি। দুটো জিনিস যখন প্যারালালি, মানে একটা জিনিস হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্টটা খুব দরকার, পার্টনারের সাপোর্টটাও ভীষণ পরিমাণে দরকার, যেটা আসলে দেবীর জীবনে আজকে যতটুকু আমরা স্টোরিটা শুনলাম, যে বাবা মা পরিবার থেকে যখন তিনি সাপোর্ট পাচ্ছিলেন না, সেই 15-16 বছর বয়সে 2008 সালে দুম করে একটা বিয়ের ডিসিশন নিয়ে নিলেন, এবং বিয়ের ডিসিশনটা নেওয়ার একটা মাত্র কারণ ছিল যদি হ্যাপি থাকা যায়, কাশ তিনি খুব ভালো থাকবেন এই ফ্যামিলিটাতে। আলটিমেটলি ভালো থাকার জন্যই কিন্তু দেবী বিয়েটা আপনি করেছিলেন, রাইট? ওকে, তো আজকে মানে কত বছর হলো ফাইনালি বিয়ের? 11 বছর। বিয়ের 11 বছর পর যদি কিছু প্রশ্ন আমরা দেবীকে করব, তারপর দেবীকে আজকের মতো আমরা ফাইনালি বিদায় দিব। বাট তার আগে দেবী কিছু প্রশ্ন আমরা করতে, আপনার কি শেষ মুহূর্তে কিছু বলার আছে? হ্যাঁ, বলতে চাই যে ওই যে আমার বোনকে যে স্বর্ণটা দিলাম, তো তারপরে আমার হাজবেন্ডের সাথে কিছুদিন আগে ঝগড়া লাগছিল, হয়তো 1 মাস হবে। ঝগড়া লাগার পরে আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম সেদিন রাগ করে। তো আমি সন্ধ্যাবেলা চলে গেছি আমার শাশুড়ির কাছে, আমার মেয়েকে দিয়ে চলে গেছিলাম। তো আমি ভাবছিলাম কি, ওরে বলছিলাম যে আমি তোর সমস্ত কাজ করে দিব, বা একটা কাজের মেয়ে যেভাবে থাকে তোর বাসায় আমি থাকবো। বাট আমার ফ্রেন্ডটা আমাকে প্রচুর ভালোবাসে, অনেক সাপোর্ট করে। তো ওর বাসায় আমি ছিলাম, থাকার পরে আমি ফোন অফ করে দিছিলাম। ভাবছিলাম কি একদম ফোনটা ভেঙেই ফেলবো, আমার সাথে আর আমার হাজবেন্ডের সাথে কোনো সম্পর্ক থাকবে না, ভাববে যে ওই মারা গেছে, মানে আমি আর কখনো ওর সামনে ধরা দিব না, এরকম একটা প্ল্যান করছিলাম। তো আবার মেয়ের প্রতি অনেক টান ছিল। ফোন খুলছি, পরে ফোন দিছে, আমি বলছি যে আমার ফ্রেন্ডের বাসায়। তো বলছে চলে আসো, আমি বলছি না। পরে বলছে তুমি আসবে না, ঠিক আছে আমি তোমার দাদার কাছে বলতেছি। পরে দাদার কাছে ফোন দিয়ে বললো আপনার বোন ঘর থেকে চলে গেছে আর আসবে না, তো ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই, এখন আপনি কি করবেন এটা আপনাদের ব্যাপার। তো আমাকে দাদা অনেকবার ফোন দিছে, আমি ফোন রিসিভ করি নাই। সেদিন সকালবেলা আমাকে বলছে এখনো সময় আছে, তুমি কি আসবা? তো চিন্তা করলাম আসলে যাই হোক, বাঁচলে হয়তো ওর কাছেই থাকতে হবে, আর এখানে থাকলে ওরকম মানুষের বাসায় কি করব, নিজের লাইফ কোনো কিছুই হবে না। তারপরে ফিরে আসলাম। ওই আমাকে সকাল একদম ভোরবেলা বললো চলে আসো, পরে চলে আসছি। তো আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছিল। তো ভাই আমাকে কন্টিনিউ ফোন দিয়ে যাচ্ছিল আমার দাদা, যে আমি ধরি নাই, রাগ করে কখনো সাপোর্ট করে নাই, কখনো এটা বলে নাই যে বোন তোর তো কেউ নাই, তুই আয়, আমি তো এখন কোয়ার্টার পাইছি, ফ্ল্যাট পাইছি, আর অনেক কিছু হয়ে গেছে, আগেকার মতন আমার লাইফ নাই, আমার এখন টাকারও কোনো অভাব নাই। একদিনও বলে না যে আয় আমার বাসায় থাক। আমি আজ পর্যন্ত আমার 11 বছর লাইফে আমি 2 দিনও আমার বাবার বাড়ি কাটাইতে পারিনি। কোনো বোনও বলে না যে আয় বোন আমার বাসায় থাক। ওই আমার শ্বশুর বাড়ি, আমার ফ্রেন্ড, এটাই আমার লাইফ। ফ্রেন্ডের বাসায় তো আর হেদে ছেচে যাওয়া যায় না যে আমি থাকবো বা করবো। পাশাপাশি তো ওরা ওই কখনো বলেও না যে আয়। তো এমনি গেলে 1 ঘন্টা 2 ঘন্টা থাকি, চলে আসি। তো এরকম হওয়ার পরে আমার দাদা বলতেছে ফোন দিয়ে যে তোর মতন বোন আমার দরকার নাই,
তুই এটা কতদিন আগের ঘটনা? ওই যে যেদিন আমি রাত্রেবেলা চলে গেলাম না, সকালবেলা আমার হাজবেন্ড আমাকে ডেকে নিল বাসায়, বললো চলে আসো। আমাদের ভিতরে সবকিছু ঠিক হয়ে গেছিল। তো আমার দাদা বলতেছে যে তোর মতন বোন আমার দরকার নেই, আজ থেকে ভাববি তোর ভাই মারা গেছে আর আমার বোনও মারা গেছে, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই। বলছি ঠিক আছে, তোমরা তো ফার্স্ট থেকেই আমাকে চাও নাই, আমি হয়েছি পরে আমার বাবা চলে গেছে, আমার এটা হয়েছে, আমি খারাপ, আমি বাজে, ঠিক আছে তোমার মতন ভাই কি করবা, তুমি আমারে কি দিবা, ফ্ল্যাট কিনে দিবা, আমার স্বর্ণ করে দিবা, আমার বিয়েতে যা যা দাও নাই সব দিবা, দরকার নাই, ঠিক আছে। তারপর থেকে ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় না। তারপরে যে বোনকে বললাম যে আমার বিয়ে, ওর বিয়েতে স্বর্ণ দিলাম আমার জমানো টাকা, আমার মেয়ের জমানো টাকা দিয়ে, তো ওই বোনটা আমারে মন্দিরে সবার সামনে বাজে বাজে গালি পাঠতেছে, তুই এটা করছিস, তুই অনেক বাজে মহিলা, ফাজিল মহিলা, ছি তোর লজ্জা করে না, তোর মরে যাওয়া উচিত, তোর বেঁচে থাকে কি লাভ, এরকম করে সবাই শুনতেছে, আমারে বকতেছে। আমার বোন ওই তো আমার মানে আলাদা কোথাও নিয়ে একটা থাপ্পড় মেরে বলতে পারতো যে তোর এই সমস্যা, তুই এটা করছিস, অথচ আমার কোনো ভুল ছিল না, আমি তো বান্ধবীর বাসায় ছিলাম, এটাই আমার ভুল যে আমি বান্ধবীর বাসায় ছিলাম। তুই কখনো বলছিস বোন আমার বাসায় আয়, তোর এত সমস্যা, তুই আমার বাসায় থাক 1 রাত 2 রাত, কখনো বলে নাই। তো এগুলো বলছে, তো আমার না অনেক খারাপ লাগছে। তো আমি বলছি কি আচ্ছা আমি বাজে মেয়ে, আমি খারাপ, আমি অনেক খারাপ, তো ঠিক আছে আমি তোমাকে যে বিয়েতে স্বর্ণ দিছি ওটা আমাকে দিয়ে দাও, তুমি তো আমার বিয়েতে 1 পয়সাও দাও নাই, আর তোমরা কেউই দাও নাই, আমার এত দরদ কিসের জন্য, তোমাদের প্রতি কেন আমার এত মায়া থাকবে, আমি কেন তোমাদের দিব, নিজের কষ্টের টাকা নিজে না খেয়ে আমি জমাইছি। পরে বললে ঠিক আছে তোর জিনিস তোকে দিয়ে দিব, এই জিনিসে আমি 2000 টাকা আরো লাগাইছি, আমাকে 2000 টাকা দিয়ে দিবি, আমি তোর এই জিনিস টাকা দিয়ে দিব। আমি বলছি আচ্ছা ঠিক আছে। পরে আমার হাজবেন্ডের কাছে বললাম, আমার হাজবেন্ড বললো তোমার কাছে 2000 টাকা থাকলে তুমি দিয়ে দাও, ওই জিনিস নিয়ে আসো। পরে আমি 2000 টাকা দিয়ে জিনিস নিয়ে আসছি। নিয়ে আসতে গেছি সেদিন নিয়ে আসছি, আমার মেয়েকে নিয়ে গেছিলাম, তো সেদিন অনেক বাজে বাজে গালি পারছে আমাকে। জিনিস দেওয়ার পরে একটা জিদ রয়ে গেছে যে ওর জিনিসটা আমি নিয়ে আসছি, আসলে তো ওটা আমার জিনিস, তুই আমাকে বাজেও বলবি আবার আমার জিনিস ইউজ করবি, এটা তো হয় না। তারপরে গেছি আনতে, তো কি করছে আমার যে ছোট বোন ওর বাসায় ছিল, ছোট বোন, মেজ বোনের জামাই, এরা 3 জন ধরে আমাকে মারছে। আমি যেদিন জিনিস আনতে যাই, আমার স্বর্ণটা আনতে যাই, পুরা এলাকা আপনাদের মানে মুসলমান ধর্মের সব ছিল, ওই মনে একাই হিন্দু এখানকার, সবাই জড়ো হয়ে গেছে, কি হয়েছে এটা সেটা দুনিয়ার মানুষ বলতেছে ওরা কি বোন, বলতেছে হ্যাঁ কয় বনে মানে এইভাবে মারে, মানে আমার গালগুল ছিঁড়ে রক্ত বের করে ফেলছে। আমি আবার সাথে সাথে মন্দিরে গেছি, আমার মা ছিল মন্দিরে, মাকে বলছি মা দেখো তোমার মেয়ে আমার এরকম করে মারছে। মা বলতেছে তুই কেন গেলি ওদের বাসায়, কেন গেছিস? আমার মা না আসলে ছোট অনেক কষ্ট করছে, তো বাবার দিয়ে মার মেন্টালি ওরকম ঠিক নাই, কি বলবে কি করবে নিজেও বুঝতেছে না। তো বলছে চল ওর বাসা আমি চিনি, আমার নিয়ে চল। পরে আমার মেয়ে নিয়ে গেছে বাসায়, নিয়ে যে আমার ছোট বোনকে অনেক গালিগালাজ করে আমার বোনকে নিয়ে আসছে ছোটটাকে। তারপরে আর মা কিছু বলে নাই, বলতেছে যে এরকম মারছে, রক্ত বের হচ্ছে, গাল দিয়ে ছিলে ফেলছে, চুল টেনে অনেক বাজে অবস্থা। মন্দিরে যারা ছিল সবাইকে দেখাইছি, বলতেছে তোমরা আসলে কেমন জানি, কারোর সাথে কারো মিল নাই, কেউ কাউরে দেখতে পারো না, হিংস্রর মতন মারামারি করো। আমি দেখেন আমি জিনিস আনতে গেছি, আমাকে এইভাবে মারছে। পরে আসার পরে যাক গেল, আমি আমার হাজবেন্ডকে বলছি যে এই জিনিসটা আমি মাপ দিব, এটার মধ্যে নাকি ওই 2000 টাকা ভরছে। পরে বাইতুল মোকাররম যে মাপ দিলাম 1 টাকাও ভরে নাই, প্লাস ওই আমার থেকে 2000 টাকা বেশি নিল। নেওয়ার পরে তখন আবার বলতেছে যে উল্টা আমার দাদার কাছে বলছে যে আমি নাকি ওদের 3 জনকে ধরে মারছি। আমি বললাম দাদা তুই এটা বিশ্বাস করলি? আমি একটা মেয়ে মানুষ, আর আমার থেকে ওর স্বাস্থ্য, ওর শরীর লম্বা চড়া, আর আমি ওদের 3 জনকে ধরে মারছি। বলছে দেখ আমি ছিলাম না, ওই যেটা বলছে সেটাই সত্যি, না তুই যেটা বলছিস সেটা সত্যি। এর মধ্যে দাদা আসছে আমাকে জিজ্ঞাসা করতে, কি হয়েছে? আমি একটা গালি পাচ্ছি। আমার এখন না খালি কেউ কোনো মানে যখন দেখি যে কথাটা বুঝতেছে না, তখন খালি গালি আসে মুখ দিয়ে, মন যায় যে এমন গালি দিয়ে ওরে মেরে ফেলি, আর কিছু করা লাগবে না। তো আমার দাদাকে আমি ইচ্ছা মতো গালি পারলাম, গালি পাড়ার বলতেছে যে তোর আর কোনো কথা শুনবো না,
তুই একটা বাজে মেয়ে হয়ে গেছিস। তো আমি বলছি যা, তোর মতন ভাইও আমার দরকার নেই। মানে আলটিমেটলি আপনার পরিবারের সঙ্গে আপনার দূরত্বটা ক্রিয়েট হতে থাকে। হ্যাঁ, একদিকে হচ্ছে আপনার হাজবেন্ডের সঙ্গে আলটিমেটলি আপনি যেটা বললেন যে তার বয়সের গ্যাপটা বেশি থাকার কারণে আপনাদের দুজনের মধ্যে খানিকটা থেকে অনেকটা ডিস্টেন্স হয়ে গেল। এদিকে পরিবারের সঙ্গেও আপনার সম্পর্কটা খারাপের দিকে গেল। এখন পর্যন্ত আমাদের দেবী সময় একদমই শেষ, মানে কিছু প্রশ্ন আপনার কাছে। এখন পর্যন্ত কি ব্যাপারগুলো আসলে এইভাবেই চলছে? কিছুদিন আগে আমার হাজবেন্ডকে আমার মেজ বোন যে আমার শ্বশুর বাড়ি গেছে, যায় বলে কি আপনার ছেলে অনেক খারাপ, আপনার ছেলে আপনার ছেলের বউরে সাই দেয়, মানে লাই দিয়ে মাথায় উঠাচ্ছে। আমার শাশুড়ি বলছে তোর বোনরেই তো লাই দিচ্ছে, তোর বোনরেই তো রাখছে। আমার অন্য সব মানুষ হলে তো তোর বোনরে, তোর ফ্যামিলি কি একটা শয়তান ফ্যামিলি, তোর ফ্যামিলির মেয়েকে রাখে কেউ? একদিন আমার কথাগুলো আপনার ভাই আপনার শ্বশুর বাড়িতে বলছে? না, আমার বোন। আপনার বোন বলছে? আমার বোন আমার শাশুড়ির কাছে যাই বলছে। পরে আমার শাশুড়ি এগুলো বলছে যে, পরে আমার বলতেছে যে আপনার ছেলে অনেক খারাপ, এটা সেটা। তো আমার শাশুড়ি বলতেছে তোর এত সমস্যা, তোর বোন রে তুই নিয়ে যায় তোর কাছে রাখ, তারপরে এত কথা বলিস। কারে ভালোবাসে আমার ছেলে? তোর বোন রে ভালোবাসে। তোর বোন যা বলে তাই করে। তো এখন আমার ছেলে খারাপ হলো কিভাবে? হ্যাঁ, পরে এগুলো বলাতে তারপরে আমার শাশুড়িকে বলতেছে আপনার ছেলের নামে আমি জিডি করব, আপনার ছেলের নামে মামলা করব, আপনার ছেলের বউ আমাদের 3 জনকে ধরে মারছে। আমার হাজবেন্ড তো এটার মধ্যে ছিলই না, আমি আনতে গেছিলাম, আমার যেটা স্বর্ণ ওকে দিছিলাম সেটা আমি নিয়ে আসছি। তো যাই হোক, তারপরে আমার হাজবেন্ড তো শুনে মাথা গরম হয়ে গেছে। পরে আমার দাদার কাছে ফোন দিয়ে এগুলো বললো। আমার দাদা না ফোন ধরে না, 10 বার 12 বার ফোন দিই দাদার কাছে। এই দাদার কাছে, যেই দাদা আমার বাসায় ছিল, আমি পাগলের মতন দাদারে ভালোবাসতাম জানেন। আমার এখন তাদের প্রতি কোনো ফিলিংস নাই, মরলেও ফিলিংস নাই, বাঁচলেও আমার কোনো ফিলিংস নাই, অনেক ভালোবাসছি। আপনার যে পরিবার মানে দাদা বা দিদি, তাদের সঙ্গে লাস্ট কবে কথা হলো? কোনো কথা হয় নাই। কতদিন আগে প্রায়? মনে নাই না, এই ঝগড়া চলতেছে এখনো। এবং এই যে মানে ঝগড়া বা এই যে কন্টিনিউ এই জিনিসগুলো ঘটছে, আপনার কি মনে হয় না যে আপনার সন্তানের বয়স এখন কত? 10 বছর। 10 বছর মোটামুটি অনেক কিছুই বোঝে, সব বোঝে। হ্যাঁ, সবকিছুই বোঝে। তো এই যে এই জিনিসগুলো ওর সামনেই তাহলে ঘটছে কন্টিনিউ। তো ওর সামনে আমার বোনেরা আমাকে ধরে মারছে, বলতেছে এই আমার মারে মারিস কেন, আমার মারে মারিস কেন, এরকম করে কান্না করে আমার বোনকে বলতেছে। আমার বোন কোনো দয়া নেই, কোনো মায়া নাই, কোনো দয়া নাই। আর আমার ফ্যামিলিতে আমার একটাই মেয়ে, আমার কোনো বোনের মেয়ে হয় নাই, বাচ্চা হয় নাই। তো এরকম বলার পরে তো আমার হাজবেন্ডকে বললাম দেখো ওই উল্টা আমাকে দিচ্ছে, আর আমার গালে যে এত আচর মাচর মারছে, আমার তো উচিত থানায় যাওয়া, আমার উচিত জিটি করা, যে আমার বোনের জামাই আর ছোট বোন মিলে আমাকে 3 জন মিলে মারছে, আমি তো যাইনি। আপনার কি মনে হয় তাহলে দেবী যে মানে আপনার যে সাংসারিক জীবন, এই জীবনটাতে আসলে আপনার বাবার পরিবার থেকে কিছু ব্যাড ইম্প্যাক্ট তাহলে পড়ছে? অনেক বেশি। এবং এটার কারণেও কিছুটা দূরত্ব আপনি বললেন যে আপনার হাজবেন্ডের সঙ্গে। আমারে বলে তোর ফ্যামিলি, তোর বোনেরা তোকে খারাপ বলে, কেউ ভালো বলে না। আমি কেন ভালো বলবো? নিজের বোনেরা নিজেরা খারাপ বলে, আমি ভালো কেন বলবো? এগুলো নিয়ে ঝগড়া লাগে। এবং এইভাবেই দেবী আপনার জীবনটা চলছে এই পর্যন্ত। আমার ভাইকে আমি অনেকবার বলছি দাদা এক জায়গায় বসে সমস্যাগুলো সমাধান কর, যে না বসবে না সে। আমি জানি না আপনার ভাই আজকে, আমার দাদা আমার কোনো কথা শুনে না, ভাবে কি আমি খারাপ, সবাই ভালো। আপনাকে জাস্ট প্রথমত যদি বলি, আপনার পরিবারের আপনার এই দাদাকে যদি কিছু বলতে চান, এক লাইনে তাকে আপনি কি বলতে চাচ্ছেন যদি এই মুহূর্তে তিনি শুনে থাকে? আমি জানি সে শুনতেছে না, বাট বলতে চাই দাদা আমি তোরে খুব ভালোবাসি, আর সবসময় তোরা আমার দোষ দিস সবার সামনে, আমি খারাপ, অথচ মন থেকে তোদের আমি ভালো চাইছি, আর যেটুকু পারছি আমার সামর্থ্য দ্বারা আমি চেষ্টা করছি মা বোনদের করার। আর আমার তো সংসার আছে, আমি অতটা হয়তো পারি না। আমার মেয়ের স্কুলে 2টা টিচার, অনেক খরচ হয়, বাড়ি ভাড়া সবকিছু আমার হাজবেন্ড একা কামাই করে, তার একাই সবকিছু দিতে হয়। কেউ আমাকে 1 পয়সা দিয়ে কখনোই হেল্প করে নাই, আমার ফ্যামিলিও না, আমার শ্বশুর বাড়িও না। আমার ভাসুরও বলবে না যে ভাই তুই কি না খেয়ে আরিস, কখনো একটা ফোনও দেয় না জানেন, কখনো একটা ফোন দিয়ে জিজ্ঞেস করে না বোন তুই কি, তোর কেন সমস্যা বল আমার কাছে, আমার তো টাকার অভাব নাই বল, কখনো বলে না।
একসময় হয়তো খারাপ ছিল, এখন তো সবার অবস্থা ভালো, বাট কখনো বুঝে না। বাট আপনার শেষ মুহূর্তে কিছু প্রশ্ন, যেটা হচ্ছে যখন আপনি আসলে আপনার পরিবার থেকে একদমই কোনো সাপোর্ট পাচ্ছিলেন না, এই মানুষটার হাত, মানে দ্যাট মিনস আপনার হাজবেন্ডের হাতটাই আপনি ধরলেন এবং ভালো থাকার জন্য, যদি সত্যি প্রশ্ন করা হয় দেবী কতটুকু ভালো আছেন? জানি না, ওই আমাকে মাঝে মাঝে আসলে আমার কপালটা আপনি খারাপ মানুষটা তো। আসলে আলটিমেটলি এখন কনফিউজড, রাইট? এবং আমার সামনে যিনি এই মানুষটা বসা, অনেকেই কমেন্ট করছেন যে কিছুটা সময় উনি অনেক কিছু স্কিপ করে যাচ্ছে বা ভুলে যাচ্ছে। একটা মানুষের যখন দুটো হাত, স্বাভাবিক একটা মানুষের একটা হাত যখন না থাকে, সে হয়তো কোনো না কোনো ভাবে জীবনটা চলে যায়। যখন দুটো হাতই স্টপ করে দেয়া হয়, আপনার দুটো হাতই বেঁধে আপনাকে বলা হয় যে আপনার সামনে এক প্লেট কাচ্চি বিরিয়ানি আপনি খান, ওটা কি সম্ভব? কখনোই না। তো দেবী ওরকম একটা সিচুয়েশনে এই মুহূর্তে, এবং 10 বছর একটা কন্যার মা তিনি, এবং যার সামনেই আসলে আলটিমেটলি দেবীকে টর্চার করা হচ্ছে তার পরিবার থেকে। আবার কখনো কখনো যেটা হচ্ছে তার স্বামীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে। এখন প্রায় 10-11 বছর যাবার পর দেবী যেটা ফিল করছেন, যে তার যেই মানুষটা তার হাজব্যান্ড, মোটামুটি একটা বয়সের গ্যাপ, সেই গ্যাপের কারণেও হয়তোবা, আমরা বলছি না, তিনি যেটা ফিল করছেন সেই গ্যাপের কারণেই হয়তোবা খানিকটা দূরত্ব কিংবা বুঝতে না পারা কিংবা আন্ডারস্ট্যান্ডিংটা মিলছে না। তো সবকিছু মিলিয়ে এই মানুষটার জীবন আজকে তিনি লাভ স্টোরি বলতে আসছেন যেই কারণটাতে, সেই কারণটা হচ্ছে যে তিনি প্রচন্ড পরিমাণে হতাশার মধ্যে বাস করছেন। আমি জানি না যে আজকে এই লাভ স্টোরির মঞ্চ থেকে যাবার পর কতটা হতাশা থেকে তিনি বেরিয়ে যাবেন, বাট দেবী আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। শুধু দুটো প্রশ্ন আপনার কাছে, যে আপনার কি মনে হয় যে এই বয়সটায় আপনি বিয়ের সিদ্ধান্তটা নিয়েছিলেন সেই ভুল ছিল? আমার প্রশ্নটা শেষ হবার আগেই তিনি উত্তরটা দিলেন যে তার সেই সিদ্ধান্তটা তখন ভুল ছিল এবং নিজেকে প্রতিষ্ঠিত করাটাও ভীষণ প্রয়োজন। ওই জিনিসটা আপনি এখন ফিল করেন, অফ এয়ারও বলছিলেন, অন এয়ারও বললেন। তো সেই জায়গা থেকে আপনার বয়সী, মানে আপনি যেই বয়সটা আপনি বললেন আপনি ভুল করেছিলেন, আপনার বয়সী অসংখ্য মেয়ে বা অসংখ্য ছেলে এই মুহূর্তে দেবী আপনাকে দেখতেছে। ওদের জন্য কোনো মেসেজ কি আছে আপনার? হ্যাঁ, আমি পৃথিবীর, আমাদের বাংলাদেশের সমস্ত নারীকে বলতে চাই, তোমরা এত পাগল হয়েও না, এত আবেগ কাজ করো না যে বিয়ে করে সবকিছু হয়ে যাবে। আগে নিজের পায়ে দাঁড়াও, নিজে প্রতিষ্ঠিত হও। এখনকার মেয়েদের অনেক পাওয়ার এবং অনেক কিছু তারা করতে পারে, যা আমি 10 বছর আগে পারি নাই। তোমরা, আমার একটাই রিকোয়েস্ট, তোমরা নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ের সিদ্ধান্তটা নাও, বিয়ে করো, যাই করো। পরবর্তীতে একটা সমস্যা হলে তুমি নিজে একা চলে, একা কাজ করে সবকিছু করে থাকতে পারবে, কারো উপরে ডিপেন্ড করতে হবে না তোমার, না শ্বশুর বাড়ি না বাবার বাড়ি। এটাই সবার কাছে বলার। এক্স্যাক্টলি। এবং দেবী আপনার জন্য অনেক অনেক শুভকামনা। একই সঙ্গে দেবীর একমাত্র সন্তান, ওর জন্য ওর নামটা একটু শুনতে চাই আমরা। ওর নাম দীপ্তি। রাইট, দীপ্তির জন্য অনেক অনেক শুভকামনা রইল, অনেক অনেক দোয়া রইল, খুব যেন ভালো হয় একটা সময়, যেন দীপ্তির যে এখন একটা রিকোয়েস্ট ভাইয়া, যে আমার ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, ঠিক আছে, বাট এই জিনিসগুলো নিয়ে একটু বসা দরকার। আমার শ্বশুর বাড়ির দিক থেকে হলেও যেগুলো আমার শাশুড়ির কাছে বলে আসছে, এই কথাগুলো তো আর উঠে আসবে না যেগুলো বলছে, বাট এগুলো একটা মিউচুয়াল হওয়া দরকার আমার জন্য, আমার লাইফটার জন্য। বাদ দিক, হয়তো কথা বলবে না, ফোন তো দেয় না, আমি ফোন দিই সবাইকে, তো সম্পর্ক রাখবে না, ঠিক আছে, বাট এই জিনিসগুলো একটু মিউচুয়াল হওয়ার পরে সম্পর্কটা বাদ দিক। আমরা আমাদের জায়গা থেকে প্রার্থনা করছি। এবং জানি না এই মুহূর্তে দেবীর শ্বশুর বাড়ির পরিবার কিংবা তার বাবা বাড়ির পরিবার শুনছেন কিনা, এই মেয়েটা বা এই মানুষটা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভাই অথবা আপনাদের বোন, আমার কেউ নাই এই দুনিয়াতে, রাইট? সো এই মানুষটাকে সাপোর্ট দিবেন, বিকজ এই মানুষের সাপোর্ট এই জন্য দরকার, তিনি একজন মা এখন। হ্যাঁ, একজন মায়ের ভীষণ সাপোর্ট প্রয়োজন, যেহেতু আপনাদের সন্তান, আপনাদের বোন, এই বোনটার পাশে দাঁড়ানোটা খুব করে প্রয়োজন। লাইফে প্রবলেম প্রচুর পরিমাণে আসতে হবে, ফ্যামিলি প্রবলেম এটা ঘরে ঘরে হয়, এটা আসলে শুধু যে দেবীর বাসায় এই প্রবলেম তা না। যিনি শুনছেন এই মুহূর্তে ফেসবুক